প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমাদের আজকে অফলাইন ব্যাচে কোষ ও কোষের গঠন অধ্যায়টা পড়ানো হয়েছে। আমরা বলেছিলাম যে আমাদের অফলাইনে যে ক্লাসগুলো হবে সাথে সাথে আমরা অনলাইনেও সেই ক্লাসগুলো আমরা নিয়ে থাকবো। তো সেই কথা ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে কোষ ও এর গঠন। তো এটা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার, প্রায় 72 পেজের একটা চ্যাপ্টার। তো আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এটা হচ্ছে দুটো লেকচারে কমপ্লিট করব। আজকে একটা লেকচার এবং আগামী দিন আরেকটা লেকচার, আগামী দিন সন্ধ্যার সময় আমরা নিব। তো তোমাদের যাদের যাদের সমস্যা আছে কোষ ও এর গঠন সম্পর্কে, তারা অবশ্যই আমাদের ক্লাসটা করবা। এবং তোমার যে সকল বন্ধুদের এই অধ্যায়তে একটু সমস্যা আছে তাদেরকে মেনশন করে দাও আমাদের কমেন্ট বক্সে। এবং আমাদের এই ক্লাসের লিঙ্কটা তোমাদের পার্সোনাল যে গ্রুপ আছে, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, সেই গ্রুপের লিঙ্কটা একটু শেয়ার করে দাও যাতে তোমার অন্যান্য বন্ধুরাও এই ক্লাসটা দেখতে পারে। তো আমরা কিছুক্ষণ তোমার বন্ধুদের জন্য ওয়েট করতেছি এবং তারপর আমরা ক্লাস শুরু করে দিব। তো তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন দাও। আরেকটা যে ব্যাপার, তোমরা অলরেডি যারা চলে আসছো তারা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমাদের অডিও এবং ভিডিওটা ঠিক আছে কিনা। আমাদের একটু কমেন্ট করে জানাও যে আমাদের অডিও এবং ভিডিও ঠিক আছে কিনা। ধন্যবাদ রুমি। আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমাদের অডিও এবং ভিডিওটা ঠিক আছে কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, পুষ্পিতা বিশ্বাস বলেছে ঠিক আছে, রাফসানুল ইসলাম বলেছে ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। এখন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোষ ও এর গঠন। এখন দেখো, একটা জিনিস তোমাকে মাথায় রাখা লাগবে যে বর্তমান যে কোশ্চেন প্যাটার্ন, এই কোশ্চেন প্যাটার্নে তোমার মেডিকেলে চান্স পাওয়া আর না পাওয়ার মাঝখানে যে অবস্ট্যাকেলটা আছে সেটা কিন্তু বোটানি। এখন গতবার বোটানি কোশ্চেনটা কিন্তু মেডিকেল ইতিহাসের সব থেকে কঠিন কোশ্চেন হয়েছিল। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, প্রাণীবিজ্ঞান আর উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে পার্থক্য সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানে অনেক কিছু তোমাকে মুখস্থ করতে হয়, অনেক ইনফরমেশান। প্রাণীবিজ্ঞানে অবশ্যই মুখস্থ করতে হয়, বাট উদ্ভিদ বিজ্ঞানের তুলনামূলক অনেক বেশি। ঠিক আছে, তো একটু খেয়াল করে সবাই, আমরা এখন শুরু করব যে কোষ ও এর গঠন। এখন কোষ ও এর গঠনে আমাদের প্রথম যে অবজেক্টিভটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে কোষ সর্বপ্রথম যে দেখতে পেয়েছিলেন কে, সেটা হচ্ছে রবার্ট হুক। এটা একটু অবজেক্টিভ একটু গোলচিহ্ন দিয়ে রাখো। হ্যাঁ, এবং তিনি যে জিনিসগুলো পর্যবেক্ষণ করেছিলেন সেই জিনিসগুলো তিনি একটা গ্রন্থে প্রকাশ করেছিলেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। ঠিক আছে, এটা একটু অবশ্যই তোমরা একটু করে রাখো, মার্ক করে রাখো। এই দুটো অবজেক্টিভ এখান থেকে জানলেই চলবে যে তিনি সর্বপ্রথম যিনি লক্ষ্য করেছিলেন তার নাম হচ্ছে রবার্ট হুক, এবং তিনি এটা কোথায় লিপিবদ্ধ করে রেখেছিলেন? মাইক্রোগ্রাফিয়া নামক একটি গ্রন্থে। আচ্ছা, এরপরে আসো
এখান থেকে পরবর্তীতে আমাদের জানতে হবে এই পর্যন্ত যতগুলো কোষ পর্যবেক্ষিত হয়েছে তার ভিতরে সবথেকে বড় যে কোষটা সেটা হচ্ছে উট পাখির ডিম। সবথেকে বড় যে কোষ সেটা হচ্ছে উট পাখির ডিম, আর সবথেকে লম্বা হচ্ছে মানুষের নিউরন কোষ, এবং এটা দৈর্ঘ্য 1.37 মিটার। ঠিক আছে, 1.37 মিটার, এটা জাস্ট তুমি একটু মনে রাখলা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো, এরপরে আমাদের যে জিনিসটা লাগবে, এখানে প্রথম দিকে খুব একটা বেশি অবজেক্টিভ ওইভাবে নাই। এখন আসো, এটা একটু দাগায় রাখতে পারো, কোষ কাকে বলে এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, তারপরে একটু জানা মানে দাগায় রাখো, কোষ হলো জীবদেহের কি গঠন এবং কাজের একক। আচ্ছা, এখন কোষতত্ত্ব কে কে প্রদান করে এটা একটু আমাদের জানতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে রবার্ট হুককে বলা হয়, খেয়াল করো, রবার্ট হুককে বলা হয় কোষবিদ্যার জনক। ঠিক আছে, এটা দুইটা স্টার চিহ্ন দিয়ে রাখো। আর আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়, খেয়াল করো, আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় সোয়ানসনকে। ঠিক আছে, এটাতেও দুইটা স্টার চিহ্ন দিয়ে রাখো। আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় সোয়ানসনকে, আর শুধু যখন বলে কোষবিদ্যার জনককে তখন সেটাকে বলা হয় রবার্ট হুক। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো, কোষতত্ত্ব কারা কারা প্রদান করেন এটা একটু আমাদের জানতে হবে। কোষতত্ত্ব কারা কারা প্রদান করে? কোষতত্ত্ব প্রদান করেন হচ্ছে স্লাইডেন, থিওডোর সোয়ান, আর হচ্ছে ভার্সু। ঠিক আছে, এই তিনটা জিনিস একটু মাথায় রাখা লাগবে। তাহলে কে কে? স্লাইডেন, সোয়ান আর ভার্সু কোষতত্ত্ব প্রদান করেন। এখানে আলটিমেটলি তেমন কোনো কিছু বোঝানোর ওইভাবে নাই, এই তথ্যগুলো তোমাকে একটু জেনে রাখতে হবে। এরপরে আসো, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। ঠিক আছে, এখন জনন কোষ হচ্ছে কি কি আছে? জনন কোষ আছে শুক্রাণু ও ডিম্বাণু। জনন কোষ আছে শুক্রাণু ও ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু বাদে বাদ বাকি যা আছে সব কি বলো তো? দেহকোষ। ঠিক আছে, এখন আসো, অনেক সময় আমাদের যে ঝামেলাটা হয় যে জনন কোষ আর জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, এই দুইটা নিয়ে আমরা একটু ইয়াতে পড়ি। এখন আসো, যে জনন মাতৃকোষটা আসলে কোথায় থাকে? জনন মাতৃকোষ থাকে হচ্ছে জননাঙ্গে, জননাঙ্গ। ঠিক আছে, জনন মাতৃকোষ থাকে কোথায়? জননাঙ্গে থাকে। তাহলে জননাঙ্গে থাকে হচ্ছে জনন মাতৃকোষ, যেটা হচ্ছে কি ডিপ্লয়েড অর্থাৎ টয়জেন। এইটা যখন মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, মায়োসিস প্রক্রিয়ায় যখন এটা বিভাজিত হবে তখন সেটা কি তৈরি করবে? জনন কোষ তৈরি করবে। ঠিক আছে, এবং জনন কোষটা কেমন? হ্যাপ্লয়েড। ঠিক আছে, এখন আসো, এই বাদ বাকি যা আছে সব কিন্তু কি কোষ বলো তো? দেহকোষ। তাহলে এই যে জননাঙ্গর ভিতরে যে জনন মাতৃকোষ, এইটা আমাকে একটু কমেন্ট সেকশনে একটু জানাও। তোমরা যারা ক্লাস করছো আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও যে জনন কোষ এইটা মানে জনন মাতৃকোষ, এটা তোমার জনন কোষের ভিতরে পড়বে নাকি দেহকোষের ভিতরে পড়বে? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও সবাই। আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও যে জনন মাতৃকোষ এটা জনন কোষে পড়বে নাকি দেহকোষে পড়বে? সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। সৌম্যরয়, সৌম্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় ব্যয় করে এই যে আমার লাইভ ক্লাসে দেখতেছো, এর জন্য ধন্যবাদ সৌম্য। ওকে, এখন আসো, এটা একটু মাথায় রাখবা। তাহলে জনন কোষ, জনন মাতৃকোষ কিন্তু দেহকোষ। ঠিক আছে, এখন যাই হোক, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু এটা কিন্তু জনন কোষ,
আর এই শুক্রাণু ডিম্বাণু বাদে বাদ বাকি যা আছে সব কিছু কি দেহকোষ। ইভেন সেটা যদি জনন মাতৃকোষও হয় সেটাও কিন্তু কি দেহকোষ। এটা একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা এরপরে আসো যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। এইখানে এত কিছু আলটিমেটলি আমরা এখানে পড়বো না, আমরা এর নিচে দেখো যে ইয়াটা রয়েছে, চার্টটা রয়েছে, আমরা এই চার্টটা পড়বো। হ্যাঁ, এখন আমি ধরে নিব যে না তোমরা মোটামুটি এই চ্যাপ্টারটা একাডেমিকে একটুখানি হলেও পড়ছো। যদি একাডেমিকে একটুখানি হলেও মানে পড়ে থাকো তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এখন আসো প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে নিউক্লিয়াস, কারণ আমরা নিউক্লিয়াসের উপরেই এটাকে আমরা কি করতেছি মানে ভাগ করেছি। প্রথম কথা হচ্ছে কি নিউক্লিয়াসটা এখানে কি অগঠিত। এখন নিউক্লিয়াসে কি কি অংশ থাকে? নিউক্লিয়াসে দেখো কি কি অংশ থাকে। একটা থাকবে চারপাশে এখানে একটা কি থাকবে? নিউক্লিয়ার মেমব্রেন। প্রথমে তো এটা আছে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, ভিতরে এক ধরনের তরল পদার্থ থাকবে। এই যে তরল পদার্থ, এই তরল পদার্থকে বলবো আমরা নিউক্লিওপ্লাজম, এটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। এর ভিতরে একটা গোলাকার যে একটা অংশ থাকবে এটাকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর এইখানে যে এরকম তন্তুর মতো যে অংশ থাকবে, এই তন্তুর মতো এই অংশটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। এখন দেখা যাচ্ছে কি যে আলটিমেটলি যে কিছু কিছু মানে কোষে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস বা নিউক্লিওপ্লাজম থাকে না, শুধু ক্রোমাটিন তন্তুর মতো একটা অংশ থাকে। তার মানে এটা কি এই যে নিউক্লিয়াস এটা কি সুগঠিত? না, এটা সুগঠিত না। সে কথাই এখানে বলা হয়েছে যে এখানে নিউক্লিয়াসটা কেমন থাকবে? অগঠিত। ঠিক আছে, সুগঠিত না বা অগঠিত। আর এই যে ডিএনএ যে অঞ্চল অর্থাৎ ক্রোমাটিন তন্তুর যে অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওয়েড। ওকে, আর প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ একটা নিউক্লিয়াসের চারপাশে থাকতেছে নিউক্লিয়ার মেমব্রেন, আমরা একটু আগেই পড়লাম নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। এর ভিতরে যে তরল পদার্থ সেটাকে আমরা কি বলতেছি? নিউক্লিওপ্লাজম বলতেছি। তারপরে হচ্ছে তোমার কি থাকবে? নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। এরপরে আসো ডিএনএ। ঠিক আছে, এখন নিউক্লিয়াস তো পড়লাম, নিউক্লিয়াসের ভিতরে কি থাকতেছে? ডিএনএ থাকতেছে। আদি কোষের ক্ষেত্রে ডিএনএটা কেমন? বৃত্তাকার। আর প্রকৃত কোষের ডিএনএটা কেমন? সূত্রাকার। এরপরে আসো ডিএনএটা একটা প্রোটিনের সাথে পেঁচানো থাকে, সেই প্রোটিনটার নাম হচ্ছে কি? হিস্টোন। ঠিক আছে, কিন্তু আদি কোষে এই হিস্টোন প্রোটিনটা কি থাকে না। ঠিক আছে, তাহলে এই একটা পয়েন্ট আমাদের জানতে হবে। এরপর আসো আবরণী বেষ্টিত অঙ্গাণু। আবরণী বেষ্টিত অঙ্গাণু আদি কোষে থাকে না, আর প্রকৃত কোষে অঙ্গাণু থাকে। এখন আসো তাহলে আদি কোষে কি অঙ্গাণু থাকে? আদি কোষে একটা মাত্র অঙ্গাণু থাকে, সেটা হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, প্রকৃত কোষেও কিন্তু রাইবোজোম থাকে। হ্যাঁ, এই কারণে রাইবোজোমকে কি বলা হয়? আমাকে একটু কমেন্ট সেকশনে একটু জানাও তো রাইবোজোম কি বলা হয়? রাইবোজোমকে কেমন অঙ্গাণু বলা হয়? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। রাইবোজোম কিন্তু আলটিমেটলি দেখো আদি কোষেও থাকতেছে, প্রকৃত কোষেও থাকতেছে, সেই জন্য রাইবোজোমকে একটা আলাদা নাম মানে নামকরণ করা হয়। সেই নামকরণটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। সবাই একটু কমেন্টে, যারা ক্লাসে আছো আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপর আসো রাইবোজোম। আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S, আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S, আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S। এখানে আরেকটি স্পেশালভাবে আমাদের জানতে হবে, আদি কোষের যে রাইবোজোমের যে দুইটা সাব ইউনিট রয়েছে, একটা হচ্ছে 50S, একটা হচ্ছে 30S, আর এইখানে একটা হচ্ছে কি 60S আর একটা হচ্ছে কি 40S। এটাও আমাদের মুখস্থ করতে হবে। এখন আসো 5 নম্বর যে পয়েন্টটা, এটা কিন্তু আলটিমেটলি মেডিকেলে একবার আসছে, সেটা হচ্ছে সাইটোকঙ্কাল। এর বাংলা নাম হচ্ছে কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল আদি কোষে থাকে না, আর প্রকৃত কোষে থাকে, এটা আমাদের মুখস্থ করতে হবে। আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এখানে কয় প্রকার? 1 প্রকার। আর প্রকৃত কোষে কয় প্রকার? 3 প্রকার। এবার আসো অপেরণ। অপেরণ কাকে বলি আমরা? অপেরণ বলি হচ্ছে আদি কোষের যে জিন রয়েছে সেই জিনের একককে আমরা বলি, বা জিন প্রকাশের একককে আমরা বলি হচ্ছে অপেরণ। তাহলে দেখো অপেরণের সংজ্ঞাটাই কি? যে আদি কোষের জিন প্রকাশের একককে বলি আমরা অপেরণ। তাহলে এটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে আদি কোষে। তাহলে সে কথা এখানে বলেছে, এখানে অপেরণ থাকে আর এখানে অপেরণ থাকে না। এরপর আসো জিনের গঠন।
দেখো আমরা যখন mRNA পড়েছি তখন দেখেছি আমরা mRNA এর কিছু অঞ্চল আছে যেটা হচ্ছে কোডন থাকে, সেটাকে আমরা কোডিং অংশ বলেছি বা এক্সনস বলেছি। কিছু অংশ আছে যেখানে কোডন থাকে না, তাকে আমরা কি বলেছি? ইন্ট্রনস বলেছি। এখন এই ইন্ট্রনসটা কিন্তু প্রকৃত কোষে থাকে আর আদি কোষে থাকে না, এটা একটু মাথায় রাখা লাগবে। এরপরে এই অবজেক্টিভও একবার মেডিকেলে আসছে যে আদি কোষে কোন কোষ বিভাজন হয়? আদি কোষে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। আর প্রকৃত কোষে কি কোষ বিভাজন হচ্ছে? মাইটোসিস এবং মায়োসিস কোষ বিভাজন হচ্ছে। আদি কোষে শ্বসন হয় হচ্ছে অবাধ শোষণ, আর প্রকৃত কোষে মানে কি শোষণ হচ্ছে? সবাধ শোষণ সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, এরপরে আসো 11 নম্বর যে পয়েন্টটা, ট্রান্সলেশন। হ্যাঁ, আদি কোষে ট্রান্সক্রিপশনের সাথে সাথেই ট্রান্সলেশন শুরু হয়। আর প্রকৃত কোষে ট্রান্সক্রিপশনের পরে বেশ কিছু বিলম্বে তারপরে তোমার কি হচ্ছে? ট্রান্সলেশন হচ্ছে। অর্থাৎ এই যে 11টা পয়েন্ট আছে, এই 11টা পয়েন্ট তোমার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এটা 100% ম্যাট দিয়ে রাখো, এর একটা পয়েন্টও মিস করা যাবে না। ঠিক আছে, এর একটা পয়েন্টও মিস করা যাবে না। তার কারণ হচ্ছে এখানে তুমি যেটা মিস করবা বা যেটা তুমি বাদ দিবা সেটাই মেডিকেলে আসতে পারে। ঠিক আছে, এখন এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, হ্যাঁ, সুবর্ণ মজুমদার অ্যান্সার করেছে। সুবর্ণ মজুমদার ধন্যবাদ। এটা হচ্ছে সর্বজনীন অঙ্গাণু। গুড, সুবর্ণ মজুমদার ধন্যবাদ তোমাকে। ওকে, এখন এই অবজেক্টিভটা আসলে আলটিমেটলি এখানে যে অবজেক্টিভগুলো রয়েছে আলটিমেটলি তুমি যদি মিস করো তোমার বন্ধুরা কিন্তু মিস করবে না। হ্যাঁ, সো এটা এখান থেকে যদি তুমি অবজেক্টিভ মিস করো তাহলে আলটিমেটলি মেডিকেলে চান্স পাওয়া তোমার জন্য খুব টাফ হয়ে যাবে। সো 11টা পয়েন্টই আমাদের মুখস্থ করতে হবে। এরপরে আসো যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, এই দুটার মধ্যে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে উদ্ভিদ কোষে দেখো কি থাকবে? সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কি থাকে না? কোষ প্রাচীর থাকে না। এই কারণে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীরটা রয়েছে, কোষ প্রাচীরকে আমরা বলি ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ অনন্য বৈশিষ্ট্য। ঠিক আছে, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কি? যেটা অন্য কোথাও থাকতেছে না, অর্থাৎ প্রাণী কোষে থাকতেছে না, সেটা হচ্ছে কি? যে কোষ প্রাচীর। এরপরে আসো যে দেখো প্রাণী কোষে কিন্তু কি থাকে? সেন্ট্রোজোম থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু এই সেন্ট্রোজোমটা থাকে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখা রাখবে যে প্রাণী কোষে সাধারণত সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রোজোম থাকে না। এরপরে আসো যে এইখানে কি বলতেছে যে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কোনটা? উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি? প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি ও গ্লাইকোজেন। ঠিক আছে, চর্বি ও গ্লাইকোজেন, এটা হচ্ছে আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা 3টা পয়েন্ট মাথায় রাখলাম। একটা হচ্ছে কি? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। আর প্রকৃত কোষে আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তারপরে আসো প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য শ্বেতসার, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য চর্বি এবং কি? গ্লাইকোজেন। এই 3টা পয়েন্ট এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, গেল। এরপরে আসো এইখানে যে অবজেক্টিভগুলো রয়েছে কোষের আয়তন থেকে, এখানে এটা আমাদের একটু মুখস্থ করতে হবে যে দেখো সব থেকে ছোট যে কোষ রয়েছে সেই কোষটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ঠিক আছে, এখানে 2টা স্টার চিহ্ন দিয়ে রাখো। সেটা হচ্ছে কি? সব থেকে ছোট কোষ কি? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ঠিক আছে, আর সব থেকে যে বড় কোষ, সেই বড় কোষটা হচ্ছে কি? উট পাখির ডিম। সব থেকে বড় কোষ উট পাখির ডিম। তুমি এটার আয়তন চাইলে মুখস্থ করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আসো যে মানবদের সব থেকে লম্বা যে কোষ সেটা হচ্ছে কি? মোটর নিউরন। সব থেকে লম্বা কোষটা হচ্ছে কি? মোটর নিউরন। আর মানবদের সব থেকে ক্ষুদ্রতম যে কোষটা সেটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, এখন একটু খেয়াল করো সবাই, তোমরা যখন তোমার মানব জীবনের ধারাবাহিকতা যখন পড়বা সেখানে কিন্তু আলটিমেটলি তোমরা দেখবা যে তোমার মানবদেহের ক্ষুদ্রতম কোষ কিন্তু শুক্রাণু দেওয়া আছে। এখন এখানে তোমাদের একটা কনফিউশন হতে পারে যে কোনটা অ্যান্সার করব। আসলে আমি তোমাদের একটু বলে রাখি, এরকম কনফিউজিং কোশ্চেন মেডিকেলে এখন পর্যন্ত আসে নাই, ভবিষ্যতেও আসবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো এই যে অংশটা, এই অংশটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, অনেকবার মেডিকেলে আসছে। এখানে একটু 100% ম্যাট দিয়ে রাখো, 100% ম্যাট। হ্যাঁ, এটা এখন দেখো একটা আদর্শ উদ্ভিদ কোষকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জড় বস্তু বা জড় পদার্থ, আরেকটা হচ্ছে কি? সজীব বস্তু, যেটাকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম। এখন এইখানে দেখো জড় বস্তুর ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কোষ প্রাচীর। আবার এইখানে একটু কোষ ঝিল্লি, এটা ওটা গোল দিয়ে রাখো।
কোষ প্রাচীর হচ্ছে জড় বস্তু, এটা একটু মাথায় রাখবা এখানে, এবং এখানে দুইটা স্টার চিহ্ন দিয়ে রাখো। কোষ প্রাচীর হচ্ছে জড় বস্তু আর কোষ ঝিল্লি হচ্ছে সজীব বস্তু, ঠিক আছে, এটা কিন্তু দুইটা স্টার চিহ্ন দিয়ে রাখো। এরপরে আসো আরও যে সকল জড় বস্তু রয়েছে সেগুলো হচ্ছে কি কি, একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, মিশ্রিত পদার্থ, আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থের এখানে আমরা কিভাবে মনে রাখবো, সিপিএল দিয়ে মনে রাখবো, সিপিএল একটু লিখে রাখো, সিপিএল কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড, ঠিক আছে। আর মিশ্রিত যে পদার্থ এটা আমরা মনে রাখবো এইচ পেন দিয়ে, এইচ ফর আছে হরমোন, পি ফর পিগমেন্ট, ই ফর এনজাইম, এন ফর নেকটার, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। আর বর্জ্য পদার্থ দেখো আলাদা করে মুখস্থ করার দরকার নাই, কোশ্চেন যদি আসে এরকম করে আসবে, নিচের কোনটি সঞ্চিত পদার্থ বা নিচের কোনটি সঞ্চিত পদার্থ নয়। তারপর আসো কোনটি নিঃসৃত পদার্থ, নিচের কোনটি নিঃসৃত পদার্থ নয়। তুমি যদি এই দুইটা যদি মনে রাখতে পারো তাহলে এইটা মনে রাখা না মনে রাখলেও চলবে, ওকে। আচ্ছা, এরপর আসো সাইটোপ্লাজম, মানে তোমার সজীব যে বস্তু রয়েছে, সজীব বস্তুকে আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসে কি আসতেছে দেখো, আমরা মানে প্রথমেই আমরা আলোচনা করেছি নিউক্লিয়াসের চারটা অংশ, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর হচ্ছে কি নিউক্লিয়ার রেটিকুলাম, আমরা অলরেডি এগুলো পড়ে ফেলেছি। এবার আসো সাইটোপ্লাজমে কিছু তরল পদার্থ আছে, এই তরল পদার্থকে আমরা কি বলতেছি, সাইটোসল। এবং এখানে কিছু অঙ্গাণু রয়েছে, কিছু অঙ্গাণু আছে ঝিল্লিবদ্ধ, কিছু আছে ঝিল্লিবিহীন। এখন আমরা একটা সাইড মুখস্থ করব, ঠিক আছে। আমি তোমাদের মুখস্থ করাই দিব ঝিল্লিবদ্ধ যেগুলো আছে সেগুলো আমি তোমাদের মুখস্থ করাই দিব, যেগুলো ঝিল্লিবিহীন সেগুলো মুখস্থ না করলেও তোমার চলবে, কারণ এর বাইরে মেডিকেলে খুব একটা বেশি কোশ্চেন আমি দেখি নাই, খুব একটা মানে দেখিই নাই। তো আমরা যে কোনো একটা মুখস্থ করবো ঝিল্লিবদ্ধ। তো আমি ঝিল্লিবদ্ধটা একটু তোমাদের একটু মনে করাই দিচ্ছি বা মুখস্থ করাই দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। ঝিল্লিবদ্ধটা আমরা কিভাবে মনে রাখবো, একটু লিখে রাখো। ঝিল্লিবদ্ধটা আমরা মনে রাখবো ভেরি গুড প্লে বাই লিও মেসি, ঠিক আছে। ভেরি গুড প্লে বাই লিও মেসি, এটা একটু আমরা এইভাবে মনে রাখবো। ভেরিতে হচ্ছে ভ্যাকুওল, ভ্যাকুওল মানে হচ্ছে কোষ গহ্বর, ভ্যাকুওল মানে কোষ গহ্বর। জি ফর গলজি বস্তু, জি ফর গলজি বস্তু, পি ফর পারক্সিজম, এল ফর লাইসোজোম, এল ফর লাইসোজোম, এম ফর মাইটোকন্ড্রিয়া, আর ই ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর বাইরে আলটিমেটলি তেমন কোনো কিছুই আলটিমেটলি পরীক্ষায় আসে না, সো আমাদের এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, সবাই একটু তাড়াতাড়ি লিখে ফেলো, এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, ওকে, এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ। তাহলে ঝিল্লিবদ্ধগুলো আমরা কিভাবে মনে রাখবো, ভেরি গুড প্লে বাই লিও মেসি। ভেরিতে হচ্ছে ভ্যাকুওল বা কোষ গহ্বর, মানে গুডতে হচ্ছে গলজি বস্তু, পিতে পারক্সিজম, এলতে লাইসোজোম, এমতে মাইটোকন্ড্রিয়া, ইতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা একটু সবাই তাড়াতাড়ি লিখে ফেলো। হ্যাঁ, সুবর্ণা প্লাস্টিডও আছে, তুমি পি ফর প্লাস্টিডও লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। তাড়াতাড়ি সবাই লিখে ফেলো। এখন তোমাদের একটা আমি কোশ্চেন বলি, আমাকে একটু বলো তো সবাই, রাইবোজোমটা কেমন? রাইবোজোম, রাইবোজোমটা ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, এটা কিন্তু মেডিকেলে আসছে, কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও রাইবোজোম এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ নাকি ঝিল্লিবিহীন।
আচ্ছা, তাহলে রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন। ওকে, রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন। ওকে, তাহলে আমাদের এই চারটা মোটামুটি কমপ্লিট হলো। এরপরে আসো কোষ প্রাচীর। এখন এই কোষ প্রাচীরটা আমরা মোটামুটি এখন মেডিকেলের মতো করেই একটু শর্টকাটে আমরা চলে যাব। কোষ প্রাচীরের তাহলে এটা দেখো অন্যতম বৈশিষ্ট্য লেখা আছে, উপরে একটু লিখে রাখো অনন্য বৈশিষ্ট্য, একটু লিখে রাখো অনন্য বৈশিষ্ট্য, ঠিক আছে। এবং প্রাণীকোষে আমরা একটু আগেই পড়েছি প্রাণীকোষে কোষ প্রাচীর থাকে না। এখন আসো কোষ প্রাচীরের ভৌত গঠন। কোষ প্রাচীরের ভৌত গঠন একটু খেয়াল করো, আমরা প্রথমে ভালো করে একটু পড়ে নিই একদম মোটামুটি, যত তাড়াতাড়ি কোষ প্রাচীরটা যা যা আসে মেডিকেলে সেখান থেকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। মনে করো এটা হচ্ছে কোষ, কোষের এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। এখন আসো মাইটোসিস কোষ বিভাজনের যখন টেলোফেজ পর্যায়, এই টেলোফেজ পর্যায়ের কোন দিকে? শেষের দিকে। টেলোফেজ পর্যায়ের আচ্ছা ঝিল্লিবিহীন, হ্যাঁ রুমা অ্যান্সার করেছে, সুবর্ণা অ্যান্সার করেছে, অমিত দত্ত অ্যান্সার করেছে, ধন্যবাদ তোমাদের অ্যান্সার করার জন্য। এবার আসো টেলোফেজ পর্যায়ের শেষের দিকে দেখো গলজি বস্তু থেকে, গলজি বস্তু থেকে আসতেছে হচ্ছে ভেসিকল, গলজি বস্তু থেকে আসতেছে ভেসিকল, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সাইটোপ্লাজম থেকে এক একটা জায়গায় রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা জায়গায় রয়েছে সাইটোপ্লাজম। সো আমাদের দুইটাই মনে রাখতে হবে। সাইটোপ্লাজম থেকে আসতেছে হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট, ঠিক আছে। তাহলে এটা খেয়াল করো, গলজি বস্তু থেকে আসতেছে ভেসিকল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সাইটোপ্লাজম থেকে আসতেছে ফ্রাগমোপ্লাস্ট, এসে এই বিষুবীয় অঞ্চলে এসে জমা হয়। তাহলে এই যে বিষুবীয় অঞ্চলে এরা এসে জমা হলো, এরা যখন এসে জমা হচ্ছে তখন এই অংশটাকে আমরা বলবো হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা না, প্রথমে আমরা বলবো হচ্ছে কোষ প্লেট, প্রথমে আমরা বলবো এটাকে কোষ প্লেট। এখন এই যে কোষ প্লেট, এই কোষ প্লেটের এই যে তোমার আলটিমেটলি এখানের ভেসিকল বা ফ্রাগমোপ্লাস্ট আমরা যেটা বললাম, এটা মেইনলি তৈরি হচ্ছে পেকটিক অ্যাসিড দিয়ে গঠিত, পেকটিক অ্যাসিড দ্বারা গঠিত। এখন সাইটোপ্লাজমে ক্যালসিয়ামও রয়েছে, আবার কি রয়েছে? ম্যাগনেসিয়ামও রয়েছে। এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম একত্রিত হয়ে কি তৈরি করেছে? ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট। ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট যে দুইটা একত্রিত হয়ে কি গঠন করেছে? পেকটিন গঠন করেছে। যখন এটা পেকটিন গঠন করবে তখন এইটা কোষ প্লেটের থেকে একটু মানে তোমার হালকা শক্ত হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে মধ্যপর্দা, তখন এটাকে আমরা বলবো হচ্ছে মধ্যপর্দা। ওকে, এটা একটু মাথায় রাখবা। তাহলে আমি আরেকবার একটু বলি যে কি ঘটনা ঘটছে কোষ প্রাচীর সৃষ্টির ইতিহাসটা। সেটা হচ্ছে কি যে টেলোফেজ পর্যায়, মাইটোসিস কোষ বিভাজনের যখন টেলোফেজ পর্যায়ের শেষের দিকে কি হচ্ছে, গলজি বস্তু থেকে ভেসিকল আর এন্ডোপ্লাজম রেটিকুলাম বা সাইটোপ্লাজম থেকে আসতেছে ফ্রাগমোপ্লাস্ট, এসে বিষুবীয় অঞ্চলে এসে জমা হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি কোষ প্লেট। এই যে ভেসিকল বা ফ্রাগমোপ্লাস্ট, এটা হচ্ছে পেকটিক অ্যাসিড দ্বারা তৈরি। এইখানে এর সাথে এসে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম এসে যুক্ত হচ্ছে, ক্যালসিয়াম যুক্ত হয়ে ক্যালসিয়াম পেকটেট তৈরি করতেছে, ম্যাগনেসিয়াম এসে ম্যাগনেসিয়াম পেকটেট তৈরি করতেছে। এই দুটাকে আমরা একত্রে কি বলতেছি? পেকটিন। ওকে, এখন এই যে মধ্যপর্দা, পেকটিন যখন হচ্ছে তখন আমরা তাকে বলতেছি মধ্যপর্দা। এখন আসো এই যে মধ্যপর্দার উপরে যুক্ত হচ্ছে কি? সেলুলোজ, তারপর হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। এই তিনটা এসে যখন যুক্ত হবে, তিনটা এসে এই যে মধ্যপর্দার উপরে এসে তোমার এসে পড়বে, তখন যে স্তরটা সৃষ্টি হবে সেই স্তরটাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক স্তর। এই স্তরটাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক স্তর বা প্রাইমারি স্তর, ঠিক আছে। তাহলে প্রাথমিক স্তর কি দ্বারা তৈরি হচ্ছে? প্রাইমারি স্তর তৈরি হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। এরপরে প্রাইমারি যে স্তর, প্রাইমারি স্তরের উপরে আরেকটা স্তর এসে যুক্ত হয়।
প্রাইমারি স্তরের উপর আরেকটা স্তর এসে যুক্ত হয়, যেটা কিনা কি দ্বারা গঠিত, যেটা কিনা সেলুলোজ ও লিগনিন দ্বারা গঠিত, সেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত। এবং এটা কি গঠন করতেছে, এটা হচ্ছে সেকেন্ডারি স্তর গঠন করতেছে, এটা হচ্ছে সেকেন্ডারি স্তর গঠন করতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি স্তর গঠন করতেছে। তাহলে দেখো এখানে টোটাল কয়টা স্তর পাচ্ছি আমরা, 3টে স্তর পাচ্ছি। এখন আসো কিছু কিছু জায়গায় প্রাইমারি স্তর আর সেকেন্ডারি স্তরটা থাকে না, প্রাইমারি স্তর আর সেকেন্ডারি স্তরটা থাকে না। এই যে জায়গায় প্রাইমারি স্তর আর সেকেন্ডারি স্তরটা থাকে না, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলতেছি, এই জায়গাটাকে আমরা বলতেছি পিট বা কূপ। এই জায়গাটাকে আমরা কি বলতেছি, পিট বা কূপ। মজার ব্যাপার হচ্ছে কোষের এক পাশে যদি পিট বা কূপ থাকে, তাহলে অন্য পাশেও কি থাকবে বলো তো, পিট বা কূপ থাকবে। তাহলে এই যে দুইটা একসাথে রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে পিট পেয়ার বা কূপ জোড়, এটাকে আমরা বলি হচ্ছে কূপ জোড়। আর এই যে পিট পেয়ার বা কূপ জোড়, এইখানে যে মেমব্রেনটা থাকবে, এই মেমব্রেনটাকে আমরা বলি হচ্ছে পিট মেমব্রেন, এটাকে আমরা বলবো হচ্ছে কি পিট মেমব্রেন। ওকে, আবার কোষ প্রাচীরে আরও একটা জায়গায় এরকম থাকবে যে তোমার টোটালি তোমার কি থাকবে না, মধ্যপর্দা থাকবে না, প্রাইমারি স্তর থাকবে না, সেকেন্ডারি স্তরও থাকবে না। এই জায়গাটা, এইটা দিয়ে কোষ তোমার কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ এক কোষ থেকে অন্য কোষে পদার্থ যাতায়াত করে। এই যে ছিদ্রের মতো এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে প্লাজমাডেজমাটা, প্লাজমাডেজমাটা। তাহলে এটাকে আমরা কি বলবো, প্লাজমাডেজমাটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা কোষ প্রাচীরের ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। ঠিক আছে, তোমাদের এইখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে স্যার আমার এখানে সমস্যা আছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর যদি এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে না স্যার আমি বুঝতে পেরেছি। ওকে, রুমা বলেছে ক্লিয়ার। সুবর্ণা সপ্তর্ষি বলেছে স্যার বুঝছি, ধন্যবাদ তোমাদের। আচ্ছা, এখন আসো তাহলে আমরা মোটামুটি এইখানে আমাদের যে দাগানো পিডিএফটা আছে এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করে দিব। এখানে আমি যা যা বলেছি সব কিছু কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, এখানে আসলে কোনো কিছুই বাদ নাই। এখন আসো সূক্ষ্ম গঠন। এই সূক্ষ্ম গঠনে আলটিমেটলি স্যাররা সূক্ষ্মভাবে তোমাদের ভুল করায় দেয়। ঠিক আছে, এখানে একটা অবজেক্টিভ রয়েছে, দেখো উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি, সেলুলোজ। আর দেখো মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এইটা আসলে ভুল করা যাবে না। ঠিক আছে, এইটা আসলে ভুল করা যাবে না, একটু খেয়াল করো সবাই। কি বলা হচ্ছে, উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান যদি বলে সেক্ষেত্রে অ্যান্সার আমাদের করতে হবে কি, সেলুলোজ। এটা একটু মাথায় রাখতে হবে। আর যদি বলে ক্ষুদ্রতম গাঠনিক একক, যদি এককের কথা আসে সেক্ষেত্রে অ্যান্সার হবে কি, মাইসেলি। এটা কিন্তু ভুললে হবে না। তাহলে একটু খেয়াল করো সবাই, যদি বলে উপাদান তাহলে অ্যান্সার কি আসবে, সেলুলোজ। আর যদি বলে যে একক তাহলে অ্যান্সার করতে হবে কি বলো তো, মাইসেলি। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, এই সেলুলোজ কি দ্বারা গঠিত, বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এটা আমরা খুব ভালোভাবেই পড়বো, আমরা যখন তৃতীয় অধ্যায় কোষ রসায়ন পড়বো তখন এটা আমরা ভালো করেই পড়তে পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের কাজ আমি একটা জায়গা থেকে লিখে নিয়ে আসছি। ঠিক আছে, এটা তোমরা কোষ প্রাচীরের কাজ এটা ভালো এখান থেকে ছন্দ আকারে তোমরা পড়তে পারবা যে কোষ প্রাচীরের কাজ আমরা আশাপ্রদ দিয়ে মনে রাখতে পারি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমার এই নতুন যে পিডিএফ, এই পিডিএফটা তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে একটু দেখো, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এটা ক্লিয়ার কিনা।
একটু কমেন্ট করে আমাকে জানাও যে এটা ক্লিয়ার কিনা পিডিএফ এটা তোমাদের কাছে। আচ্ছা, তাহলে এটা খেয়াল করো সবাই যে কোষ প্রাচীরের এটা আমরা আশা পদ্ধতি মনে রাখবো। আতে কি নির্দিষ্ট আকৃতি রক্ষা, বাইরের আঘাত থেকে সজীব বস্তু রক্ষা, তারপর আছে সাথে হচ্ছে শক্তি প্রদান, তারপর হচ্ছে কি পানি ও খনিজ লবণ পরিশোষণ, প্রতে হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন, এক কোষ থেকে অন্য কোষ পৃথক করা, আর দতে হচ্ছে কি দৃঢ়তা প্রদান করা। তো দেখো এইখানে মোটামুটি সব কিছুই আমি কিন্তু আলটিমেটলি এখানে প্রত্যেকটা অঙ্গাণুর কিভাবে নিউমোনিক্স দিয়ে মুখস্থ করতে হবে সব কিছু কিন্তু পিডিএফে আলটিমেটলি আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এবং এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি ওপেন করব। তোমাদের প্রথম যে কাজটা থাকবে এই পিডিএফের প্রত্যেকটা অঙ্গাণুর কাজ মুখস্থ করে ফেলা, এবং অতিরিক্ত যে কাজটা অর্থাৎ আজিবুল স্যারের যে বইয়ের যে তথ্যটা এই তথ্যটাও আমাদের মুখস্থ করতে হবে। কারণ গত বছর কিন্তু আজিবুল স্যারের কোশ্চেন মানে বই থেকেই মেইনলি কোশ্চেন হয়েছে। আর এই অধ্যায় থেকে মেইন যে অবজেক্টিভ সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে কোনো অঙ্গাণু এবং তার কাজ। তুমি যদি কাজ সবগুলো অঙ্গাণু পড়ে ফেলতে পারো তার মানে তোমার পড়া মোটামুটি 60% হয়ে গেছে। ঠিক আছে, তোমার পড়া মোটামুটি ধরে রাখতে পারো 60% হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা যে কাজটা করবা যে আগেই এই পেজটা পড়ে মানে এই পিডিএফটা একটু পড়ে ফেলবা, প্রত্যেকটা অঙ্গাণুর কাজ। ঠিক আছে, তাহলে এগুলোও তোমরা পড়ে ফেলতে পারবা, এখানে আসলে আলটিমেটলি বোঝানোর কিছু নাই। এরপরে আসো প্রোটোপ্লাস্ট থেকে আমাদের কিছু অবজেক্টিভগুলো আছে সেগুলো আমরা মুখস্থ করে ফেলবো। যে দেখো প্রোটোপ্লাজমের মানে ইয়াটা কেমন, অর্ধস্বচ্ছ আঠালো এবং এটা জেলির ন্যায় অর্ধতরল এবং এটা কেমন ধর্মী, কলাইডাল ধর্মী। এটা কেমন ধর্মী, কলাইডাল ধর্মী, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তারপরে আসো প্রোটোপ্লাজমকে বলা হয়, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজমকে কি বলা হয়, জীবনের ভৌত ভিত্তি বলা হয়। এটা কে বলেছে, এটা বলেছে হচ্ছে হ্যাক্সলে। কে বলেছে, হ্যাক্সলে। আরেকটা যে অবজেক্টিভ, প্রোটোপ্লাজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী পারকিনজে। বিজ্ঞানীকে পারকিনজে এটা সর্বপ্রথম ব্যবহার করেন, এটা কিন্তু আমাদের জানতে হবে। মানে পারকিনজে সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন এবং প্রোটোপ্লাজম যে জীবনের ভৌত ভিত্তি এটা সর্বপ্রথম কে বলেছেন, হ্যাক্সলে। এই দুইটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু মেডিকেল পরীক্ষায় অনেকবার আসছে। তিনটা স্টার চিহ্ন দিয়ে রাখো। পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। পানিকে কি বলা হচ্ছে, ফ্লুইড অফ লাইফ, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য আমরা অলরেডি পড়ে ফেলেছি কি, যে এটা হচ্ছে অর্ধস্বচ্ছ, এটা বর্ণহীন, জেলিন না, এটা অর্ধতরল, এটা কেমন ধর্মী, কলাইডাল ধর্মী। ঠিক আছে, এটা আলটিমেটলি আমরা পড়ে ফেলেছি। সো এখানে আলটিমেটলি আমাদের পড়ার বা বোঝার ওইভাবে তেমন কিছু নাই। এখন আসো প্রোটোপ্লাজম। দেখো প্রোটোপ্লাজম কিন্তু আলটিমেটলি মানে একটা তোমার কি স্থির থাকে না, প্রোটোপ্লাজম কখনোই স্থির থাকে না, এটা কি চলনশীল। আর এই যে চলন, এই চলনটাকে আমরা বলতেছি আবর্তন বা সাইক্লোসিস। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে একমুখী আবর্তন, আরেকটা হচ্ছে বহুমুখী আবর্তন। একমুখী যে আবর্তন কোথায় দেখা যায়, একমুখী আবর্তন দেখা যায় পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমে, আর বহুমুখী আবর্তন দেখা যায় ট্রাডেসক্যানশিয়া নামক মানে তোমার কোষের যে প্রোটোপ্লাজম সেই প্রোটোপ্লাজমের চলন। সো এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং দুইটা স্টার চিহ্ন দিয়ে রাখো, দুটা স্টার চিহ্ন দিয়ে রাখো। তাহলে একমুখী আবর্তন বা সাইক্লোসিস কোথায় দেখা যাচ্ছে, পাতাঝাঁঝি কোষস্থ প্রোটোপ্লাজমে। আর বহুমুখী যে আবর্তন সেটা কোথায় দেখা যাচ্ছে, ট্রাডেসক্যানশিয়া নামক মানে কোষের প্রোটোপ্লাজমে এই বহুমুখী প্রচলন মানে তোমার দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে আসো কোষঝিল্লি। কোষঝিল্লিতে আলটিমেটলি এটা খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় 100%। একটু লিখে রাখবো 100% ম্যাথ কোষঝিল্লি। এখন এইখান থেকে কি কি পড়তে হবে, প্রথমে আমাদের যে জিনিসটা পড়তে হবে যে কোষঝিল্লির সংজ্ঞা। ঠিক আছে, কারণ কি, কারণ এখান থেকে কোশ্চেন আসে নিচের কোনটি কোষঝিল্লির বৈশিষ্ট্য নয়, এরকম করে কোশ্চেন আসে। সো প্রথমে একটু খেয়াল করো কোষঝিল্লির বৈশিষ্ট্য কি বা গঠনটা কি, সেটা হচ্ছে এরা হচ্ছে সূক্ষ্ম। ঠিক আছে, এরা সূক্ষ্ম। তারপর এরা কেমন, স্থিতিস্থাপক। এরা কি দ্বারা গঠিত, বৈষম্যবেদ্য পর্দা দ্বারা গঠিত, এবং এরা কেমন, লিপোপ্রোটিন দ্বারা গঠিত। তাহলে এই চারটা বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে। তাহলে একটা কি, এরা হচ্ছে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যবেদ্য পর্দা দ্বারা গঠিত, আর হচ্ছে কি মানে পর্দার মতো কাজ করে, আর একটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এই চারটা বৈশিষ্ট্য আমাদের জানা লাগবে। এরপর আসো এরা কেমন, সজীব, কয় স্তরী, 2 স্তরী। এই দুইটা তথ্যও কিন্তু জানতে হবে। আমরা পড়েছিলাম সেখানে প্রথমেই পড়েছিলাম যে কোষ প্রাচীরটা হচ্ছে জড় আর কোষঝিল্লিটা হচ্ছে কেমন, সজীব। হ্যাঁ,
আচ্ছা, তারপরে এটা হচ্ছে কয় স্তরের ঝিল্লি? 2 স্তরের ঝিল্লি দ্বারা মানে তোমার থাকে। এরপরে আসো, এটা প্লাজমা মেমব্রেন নামকরণ করেছেন কে? কার্ল নাগেলি আর হচ্ছে ক্রামার। এটা অনেকেই কি শব্দ কি দিয়ে বলে থাকেন? বায়োমেমব্রেন বলে থাকেন। এটা অনেকেই বায়োমেমব্রেন বলে থাকেন। এবার আসো ভৌত গঠন। ভৌত গঠনে অনেকে অনেক মতবাদ দিয়েছে, তবে দুইটা মতবাদ সব থেকে বেশি প্রচলিত। একটা হচ্ছে স্যান্ডউইচ মডেল, আরেকটা হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল। এখন আসো, এই যে স্যান্ডউইচ যে মডেলটা রয়েছে, স্যান্ডউইচ মডেল কে দিয়েছেন? বিজ্ঞানী ড্যানিয়েলি অ্যান্ড ডাফসন। তাহলে দেখো স্যান্ডউইচ মডেল কে দিয়েছে? ড্যানিয়েলি অ্যান্ড ডাফসন। ঠিক আছে, তারা স্যান্ডউইচ মডেল দিয়েছে। আমরা ছবি দেখে একটু পড়ে ফেলি। ছবিতে দেখো, এখানে দেখা যাচ্ছে, এখানে দেখো স্যান্ডউইচ মতবাদ অনুসারে এখানে কয়টা স্তর রয়েছে? 2টা স্তর রয়েছে। একটা হচ্ছে ঊর্ধ্ব স্তর, একটা হচ্ছে নিম্ন স্তর। প্রত্যেকটা স্তরের আবার 2টা উপস্তর রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা স্তরে আবার কয়টা উপস্তর রয়েছে? 2টা উপস্তর। এখন এই 2টা উপস্তরের বাইরের দিকে দেখো প্রোটিন স্তর। তাহলে দেখো বাইরের দিকে কি স্তর? প্রোটিন স্তর। আর ভেতরের দিকে কি রয়েছে? ভেতরের দিকে রয়েছে লিপিড স্তর। দেখো সুন্দর করে দেখা যাচ্ছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি? সেটা হচ্ছে বাইরে হচ্ছে কি স্তর? প্রোটিন স্তর। নিচেও কি স্তর? প্রোটিন স্তর। আর এদের মাঝখানে কি স্তর রয়েছে? এদের মাঝখানে হচ্ছে লিপিড স্তর রয়েছে। মাঝখানে কি স্তর রয়েছে? লিপিড। তাহলে আমরা বলতে পারি স্যান্ডউইচের মতো উপরে একটা রুটি, নিচে একটা রুটি, আর মাঝখানে মনে করো জেলি 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 রয়েছে, তাই না? এইটা কিসের মতো দেখাচ্ছে? স্যান্ডউইচের মতো দেখাচ্ছে। দেখো উপরে হচ্ছে প্রোটিন স্তর, নিচে প্রোটিন স্তর, আর মাঝখানে এটা কি স্তর রয়েছে? লিপিডের স্তর রয়েছে। এটা দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো লাগতেছে। এই কারণে এই মডেলটাকে আমরা কি মডেল বলতেছি? ড্যানিয়েল ও ডাফসনের প্রস্তাবিত স্যান্ডউইচ মডেল। ক্লিয়ার? এই স্যান্ডউইচ মডেল নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। স্যান্ডউইচ মডেল নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। রুমা বলেছে ক্লিয়ার। এরপরে আসো, আমরা আরেকটা মডেল পড়ব। আরেকটা জিনিস একটু লিখে রাখো যে একক পর্দা। একক পর্দা বা ইউনিট মেমব্রেন। একক পর্দা বা ইউনিট মেমব্রেন। একক পর্দা বা ইউনিট মেমব্রেনে কি বলতেছে? যদি কোনো ঝিল্লির রাসায়নিক গঠনের ক্রমবিন্যাস প্রোটিন, লিপিড, প্রোটিন হয়, তাহলে সেই ঝিল্লিটাকে আমরা কি ঝিল্লি বলবো? একক পর্দা বা ইউনিট মেমব্রেন। ওকে, আর এরপরে আসো আমরা আরেকটা জিনিস পড়বো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তাহলে সিঙ্গার ও নিকলসন তারা যে মতবাদটা দিয়েছেন সেই মতবাদটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কয়টা উপাদান রয়েছে? 4টি উপাদান রয়েছে। প্রথম যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। তারপরে আসতেছে কি? মেমব্রেন প্রোটিন। তারপরে আসতেছে কার্বোহাইড্রেট এবং সবশেষে আসতেছে কোলেস্টেরল। ওকে, তাহলে এটা খেয়াল করো, ফ্লুইড মোজাইক মডেল অনুসারে আমরা কয়টা উপাদান পাচ্ছি? 4টা উপাদান পাচ্ছি। একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, একটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, কার্বোহাইড্রেট আর হচ্ছে কোলেস্টেরল। এখন আসো, ফসফোলিপিড বাইলেয়ার
এখন আমাকে জানতে হবে ফসফোলিপিড কিভাবে গঠিত হয়। এখন আমাদের পড়তে হবে ফসফোলিপিড কিভাবে গঠিত হয়। ফসফোলিপিড, ফসফোলিপিড একটু খেয়াল করো, ফসফোলিপিডের একটি মাথা থাকবে, একটা মাথা থাকবে, এই মাথাটাকে আমরা বলতেছি হচ্ছে ফসফেট মাথা, এই মাথাটা হচ্ছে ফসফেট মাথা। ওকে, এরপর আসো এর দুইটা লেজ থাকবে, কটা লেজ থাকবে? দুইটা লেজ থাকবে, ফ্যাটি অ্যাসিড লেজ, ফ্যাটি অ্যাসিড লেজ। আর এদের সংযোগ স্থলে, এদের এই যে সংযোগ স্থলে থাকবে হচ্ছে গ্লিসারল, যে সংযোগ স্থলে কি থাকবে? গ্লিসারল, মনে থাকবে? তাহলে এদের সংযোগ স্থলে থাকবে হচ্ছে গ্লিসারল। তাহলে দেখো ফসফোলিপিড, তাহলে ফসফোলিপিডের যে গঠন সেখানে দেখো এর একটা মাথা থাকবে, মাথাটা কেমন মাথা? ফসফেট মাথা। দুইটা লেজ থাকবে, লেজটা হচ্ছে কি দ্বারা গঠিত? ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত। মাথা ও লেজের সংযোগ স্থলে তোমার থাকবে হচ্ছে কি? গ্লিসারল। ওকে, এখন আসো আমরা জায়গায় যাই। দেখো এই হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, ছবিটা দেখো, এটা হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে কি? ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিডের বাইলেয়ারে দেখো এই যে দেখো ফসফেট হেড, ফসফেট হেড হচ্ছে কি গ্রাহী? পানিগ্রাহী। আর ফ্যাটি অ্যাসিড টেইল, টেইল মানে হচ্ছে লেজ, এটা হচ্ছে কি? পানি বিকর্ষী। তাহলে এটা খেয়াল করো, ফসফোলিপিড বাইলেয়ারের মাথা দুইটা, বাই মানে কি? দুই। তাহলে দেখো দুইটা লেয়ার আছে, যার মাথা থাকবে পরস্পরের বিপরীত দিকে, লেজ থাকবে পরস্পরের দিকে। ঠিক আছে, তাহলে কি বললাম আরেকবার, যে ফসফোলিপিডের যে দুইটা লেয়ার রয়েছে সেই দুইটা লেয়ারে ফসফেটের মাথা থাকবে পরস্পরের বিপরীত দিকে আর লেজ থাকবে হচ্ছে কি? পরস্পরের দিকে। ওকে, তাহলে আমাদের ফসফোলিপিড কিন্তু মোটামুটি হয়ে গেল। প্রথম যে উপাদান ফসফোলিপিড বাইলেয়ার আমাদের মোটামুটি সেটা হয়ে গেল। এইবার একটু খেয়াল করো সবাই, এইবার মেমব্রেন প্রোটিন পড়বো আমরা। মেমব্রেন প্রোটিনে আমরা কি বলতেছি, যে কিছু প্রোটিন থাকবে যে পুরো 2 স্তর জুড়ে থাকবে, কিছু প্রোটিন থাকবে কয় স্তর জুড়ে থাকবে? পুরো 2টা স্তর জুড়ে থাকবে। আর কিছু প্রোটিন আছে যারা একটা স্তরের বাইরের দিকে থাকবে, একটা স্তরের বাইরের দিকে এরকম থাকবে। আর কিছু প্রোটিন আছে যারা স্তরের ভেতরের দিকে এরকম ঢুকানো থাকবে। ঠিক আছে, তাহলে কয় ধরনের প্রোটিন পাবো আমরা? বলো, কয় ধরনের প্রোটিন পাবো? 3 ধরনের প্রোটিন পাবো আমরা টোটাল। এক ধরনের প্রোটিন পাবো পুরো 2 স্তর জুড়ে থাকবে, এদেরকে আমরা বলতেছি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, এদেরকে আমরা বলতেছি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। যদি শুধুমাত্র একটা স্তরে থাকে তাকে আমরা বলি হচ্ছে পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এদেরকে আমরা বলতেছি পেরিফেরাল প্রোটিন। আর মাঝখানে যেটা রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে লিপিড সম্পৃক্ত, লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। ওকে, তাহলে আমরা 3টা প্রোটিন পেলাম। একটা হচ্ছে 2 স্তর জুড়ে যে প্রোটিন রয়েছে তাকে আমরা বলছি ইন্টিগ্রাল প্রোটিন। একটা স্তরে যদি থাকে, বাইরে মানে তোমার একটা স্তরের উপরে যদি থাকে তখন আমরা তাকে বলতেছি পেরিফেরাল প্রোটিন। আর যদি ভেতরের দিকে ঢুকানো থাকে তখন আমরা তাকে বলতেছি লিপিড সম্পৃক্ত প্রোটিন। ওকে, গেল। এরপরে আসো আরেকটা কার্বোহাইড্রেট। এখন কার্বোহাইড্রেট কিন্তু একা থাকতে পারে না, কার্বোহাইড্রেট হয় প্রোটিনের সাথে যুক্ত থাকবে, হয় প্রোটিনের সাথে যুক্ত থাকবে, অথবা কার সাথে যুক্ত থাকবে? লিপিডের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, যদি প্রোটিনের সাথে যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলি হচ্ছে গ্লাইকোপ্রোটিন, আর যদি লিপিডের সাথে যুক্ত থাকে তখন আমরা তাকে বলি হচ্ছে গ্লাইকোলিপিড। এই দুইটাকে একত্রে আমরা বলবো হচ্ছে গ্লাইকোক্যালিক্স, এই দুইটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটা একটু মাথায় রাখবা, এই দুইটাকে আমরা একত্রে কি বলবো? গ্লাইকোক্যালিক্স। তাহলে দেখো কার্বোহাইড্রেট কিন্তু একা থাকতে পারে না, কার্বোহাইড্রেট হয় প্রোটিনের সাথে থাকবে, যদি প্রোটিনের সাথে থাকে তখন আমরা বলবো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, যদি লিপিডের সাথে থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে গ্লাইকোলিপিড। এই দুইটাকে আমরা বলবো হচ্ছে কি? এই দুইটাকে আমরা বলবো একত্রে গ্লাইকোক্যালিক্স। এবং এই কার্বোহাইড্রেট শুধুমাত্র কোষের মানে কোষঝিল্লির বাইরের স্তরে থাকে। দেখো আমি কিন্তু নিচের দিকে আঁকালেও আঁকাইতে পারতাম, কিন্তু আমি আঁকাইনি, কারণ এটা যে কোনো একটা স্তরে থাকবে এবং সেই স্তরটা কোন দিকে থাকবে? অলওয়েজ বাইরের দিকে থাকবে। এই জন্য এটাকে বলা হয় স্তর নির্দেশক। কার্বোহাইড্রেটকে কি বলা হচ্ছে? স্তর নির্দেশক। ওকে, তাহলে কার্বোহাইড্রেটের মোটামুটি আমাদের কমপ্লিট হলো। এবার আসো আরেকটা কি রয়েছে, সেটা হচ্ছে লিপিড আর প্রোটিনের মাঝে মাঝে এখানে কিছু
অংশ মানে তোমার কি থাকবে, কোলেস্টেরল থাকবে। ঠিক আছে, কি থাকবে, লিপিড আর প্রোটিনের ফাঁকে ফাঁকে কিছু কি থাকে, কোলেস্টেরল থাকে। ওকে, তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের ফ্লুইড মোজাইক মডেলের গঠন। এখন এই ফ্লুইড মোজাইক মডেল নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো যে স্যার আমার এখানে কোশ্চেন আছে। আর যদি তোমার এটা কমপ্লিট হয়ে যায়, মানে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে ডান লিখতে পারো। সবার কমেন্ট আমি একটু আশা করতেছি। সুবর্ণ বলেছে ডান। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। ফ্লুইড মোজাইক মডেল, এখানে আমি যা যা বলেছি সব কিছুই এখানে আছে। এখান থেকে আমাদের যে পিডিএফ আছে, পিডিএফ থেকে তোমরা পড়ে নিবা। এখন দেখো একটু আগে আমরা বলেছি যে দেখো যে এটা যে ফসফোলিপিড, এইখানে যে ফসফোলিপিড রয়েছে এটা কিন্তু স্থির না, এটা কিন্তু কি করে বলো তো, স্থান পরিবর্তন করে, অর্থাৎ এটা মুভমেন্ট করে। এই মুভমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে, তাহলে যে ফসফোলিপিড রয়েছে, কোষঝিল্লির যে ফসফোলিপিড রয়েছে তাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে আমরা কি বলবো, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এবং একটু খেয়াল করো সবাই, এইখানে প্রোটিন থাকবে হচ্ছে 60 থেকে কত পার্সেন্ট, 80%। লিপিড থাকবে হচ্ছে 20 থেকে 40%। লিপিড থাকবে 20 থেকে 40%, এটা মাথায় রাখবা। এখন আসো কোষঝিল্লির মোট কত ভাগ লিপিড থাকবে, 75 ভাগ লিপিড থাকবে। এবং কয় ধরনের লিপিড শনাক্ত করা গেছে এখন পর্যন্ত, 5 ধরনের লিপিড শনাক্ত করা গেছে। ঠিক আছে, তার ভিতরে সব থেকে সরল যে লিপিড, সেই সরল লিপিডটার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। আর সব থেকে জটিল প্রকৃতির যে ফসফোলিপিড পাওয়া গেছে সেটা হচ্ছে কি, লেসিথিন। এটা তো একটা স্টার চিহ্ন দিয়ে রাখো। এরপরে আসো কোষঝিল্লির কাজ তোমরা সুন্দর করে এখান থেকে কোষঝিল্লির যে মানে তোমার আমাদের পিডিএফে যে কোষঝিল্লির যে সুন্দর নিউমোনিক্স দেওয়া আছে, নিউমোনিক্স দিয়ে এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, বোথ হাসান স্যারেরটা এবং আজিবুর স্যারের বইয়ের যে মানে কাজ রয়েছে কোষ অঙ্গাণুর, সেইগুলো মুখস্থ করে ফেলবা। ওকে, আচ্ছা, এরপরে আসো কোষঝিল্লি হয়ে গেল। এরপরে আমাদের আর কি আছে, এখন আসো কোষ প্রাচীর এবং কোষঝিল্লির মধ্যে পার্থক্য। এটা আমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে, কোষ প্রাচীর এবং কোষঝিল্লির মধ্যে পার্থক্য। এখন দেখো কি হচ্ছে, এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষঝিল্লি। এখন দেখো প্রথমেই আমরা পড়েছি সজীবতা, কোষ প্রাচীর কেমন, জড়, আর কোষঝিল্লি কেমন, সজীব। ঠিক আছে, তারপরে অবস্থান হচ্ছে কি, যে এটা হচ্ছে কোষঝিল্লি কোথায় করে, বাইরে অবস্থান করে, এবং এটা শুধুমাত্র কোথায় পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায়। কোষঝিল্লি হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই পাওয়া যায়। গঠন, উদ্ভিদ কোষে যে কোষ প্রাচীরটা রয়েছে সেটা কি দ্বারা নির্মিত, সেলুলোজ দ্বারা নির্মিত। আর কোষঝিল্লি কি দ্বারা নির্মিত, একটু আগে আমরা পড়েছি, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। এটা হচ্ছে কেমন, জড়। আর কোষঝিল্লিটা কেমন, সেটা হচ্ছে সজীব বা জীবন্ত, শক্ত এটা। আর এটা হচ্ছে কেমন, স্থিতিস্থাপক। এটা হচ্ছে ভেদ্য প্রাচীরযুক্ত, আর এটা হচ্ছে কি, অর্ধভেদ্য প্রাচীরযুক্ত। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোষঝিল্লি এবং কোষ প্রাচীরের মধ্যে যে পার্থক্যটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা কিন্তু পড়তে হবে। ওকে, এবার আসো কাজ আমরা অলরেডি পড়ে ফেলছি, শুধুমাত্র এখানে জানিয়ে রাখবা অলঙ্করণ দেখা যায় কোথায়, কোষ প্রাচীরে। কোষঝিল্লিতে কোনো অলঙ্করণ দেখা যায় না, এটা একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা, এবার আসো যে সাইটোপ্লাজম ও অঙ্গাণু। সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যটা আমরা একটু পড়ে রাখতে পারি। সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যতে কি আসতেছে, এরা হচ্ছে কেমন, অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী এবং কলয়েডাল তরল পদার্থ। ঠিক আছে, এটা হচ্ছে কলয়েডাল তরল পদার্থ। এটাকে আমরা কি বলতে পারি, হায়ালোপ্লাজমও বলতে পারি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, হায়ালোপ্লাজমও বলতে পারি। এবং বর্তমানে একে কি বলা হয়, সাইটোসল বলা হয়। সাইটোসল সর্বপ্রথম কে ব্যবহার করেছে, বিজ্ঞানী লার্ডি।
ঠিক আছে, বিজ্ঞানী লার্ডি ব্যবহার করেছেন, এটাও আমাদের ভালো করে পড়তে হবে। এখন আসো, সাইটোপ্লাজমের বাইরের দিকে একটা শক্ত অঞ্চল থাকে যেটাকে আমরা বলি হচ্ছে এক্টোপ্লাজম, আর ভেতরের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে অপেক্ষাকৃত ঘন যে অঞ্চলটা রয়েছে এই ঘন অঞ্চলটাকে আমরা কি বলতেছি বলতো? এন্ডোপ্লাজম। এটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ডোপ্লাজম, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, সাইটোপ্লাজমের কাজ আমাদের পিডিএফে দেওয়া আছে, পিডিএফ থেকে সুন্দর করে পড়ে নিবা। ওকে, আচ্ছা, এরপরে আসো, এখান থেকে অবজেক্টিভ যেগুলো দাগানো আছে শুধু সেগুলো একটু পড়লেই, একবার রিডিং দিলেই হবে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না এখান থেকে। এখন আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে সাইটোপ্লাজমে বিদ্যমান যে অঙ্গাণুগুলো আছে, আমরা এখন সেই অঙ্গাণুগুলো পড়াশোনা করব। ওকে, এখন আসো, কি আসতেছে? রাইবোজোম। দেখো, রাইবোজোমের দেখো প্রথমেই আমরা পড়েছি রাইবোজোমের কিন্তু কোনো আবরণী নেই, ঠিক আছে। এবং আদিকোষের আদিকোষে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে আদিকোষের রাইবোজোমটা কেমন আর প্রকৃত কোষের রাইবোজোমটা কেমন। এটা কিন্তু আমরা অলরেডি পাঠ থেকে পড়ে আসছি। তো তোমরা যারা ক্লাস করছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে আদিকোষের রাইবোজোম কেমন আর প্রকৃত কোষের রাইবোজোম কেমন। সবার কমেন্টে আমি একটু আশা করতেছি, ঠিক আছে। এবং এইটা কমেন্ট করতেছো তার মানে এটা তোমার মাথায় থাকতেছে, এবং এটা যদি পরীক্ষায় আসে কখনোই ভুল হবে না, ঠিক আছে। তো যাই লিখবা না কেন কখনোই এটা পরবর্তীতে আর খুব একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ওকে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও সবাই যে আদিকোষের রাইবোজোম কেমন, প্রকৃত কোষের রাইবোজোম কেমন। এরপর আসো যে ইকোলাইতে রাইবোজোম থাকে কত সংখ্যা কত? প্রায় 20,000। এবং শুষ্ক ওজনের কত পার্সেন্ট? শুষ্ক ওজনের হচ্ছে 22%। এবং যে অবজেক্টিভটা আমি প্রথমেই তোমাদের ধরেছিলাম যে রাইবোজোমকে কেমন অঙ্গাণু বলা হয়, সেটা সুবর্ণ পেরেছিল। সেটা হচ্ছে কি? সুবর্ণ পেরেছিল এবং সেটাকে সে বলেছিল হচ্ছে সর্বজনীন অঙ্গাণু। ধন্যবাদ তোমাকে আবারও, ঠিক আছে। এটা হচ্ছে রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। এখন আসো, রাইবোজোম আবিষ্কার করে কে? বিজ্ঞানী ক্লড, ঠিক আছে। আর রাইবোজোম নামকরণ করেন জর্জ প্যালেট। এই দুইটা গোলচিহ্ন দিয়ে রাখো। তাহলে আবিষ্কার করেন ক্লড আর নামকরণ করেন হচ্ছে প্যালেট, ঠিক আছে। এই দুইটা অবজেক্টিভ একটু দুইটা স্টার চিহ্ন দিয়ে রাখো। এরপরে আসো, আমি তাহলে মোটামুটি অ্যান্সার বলে দিই যে আদিকোষে রাইবোজোম থাকে হচ্ছে আদিকোষে রাইবোজোম থাকে 70S। আর এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, আবার দুইটা উপ একক আছে যে 70S যে রাইবোজোম, এর দুইটা উপ একক আছে, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। আর প্রকৃত কোষে যে রাইবোজোম রয়েছে সেটা হচ্ছে কি 80S, একটা হচ্ছে 60S আর একটা হচ্ছে কি 40S। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখবা। এরপর আসলে রাইবোজোমের কাজ এর একটাই কাজে তুমি মনে রাখলেই চলবে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, ঠিক আছে। আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, এটা কখনো যদিও পরীক্ষায় আসে নাই, সেটা হচ্ছে দেখো গ্লুকোজের ফসফোরাইলেশন আর স্নেহ পদার্থের বিপাক কোথায় সংঘটিত হয়? রাইবোজোমে সংঘটিত হয়। এই অবজেক্টিভটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে গ্লুকোজের ফসফোরাইলেশন আর স্নেহ জাতীয় পদার্থের বিপাক কোথায় সংঘটিত হচ্ছে? রাইবোজোমে সংঘটিত হচ্ছে। স্মৃতিপাল সঠিক অ্যান্সার দিয়েছে, ধন্যবাদ স্মৃতিপালকে। আর হচ্ছে সুবর্ণা সঠিক অ্যান্সার দিয়েছে। ওকে, ধন্যবাদ তোমাদের দুইজনকে। তাহলে আমাদের রাইবোজোম এইটুকু পড়লেই মোটামুটি আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এরপর আসো গলজি বস্তু এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি। এই অবজেক্টিভটা লাগবে। এবং এইটা প্রথমে কে অবজারভেশন করেন? সেটা হচ্ছে ইতালি স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গলগি। ইটালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গলগি সর্বপ্রথম এটা দেখেন। এবং কোথায় দেখেন? সর্বপ্রথম তিনি পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে তিনি এটা দেখতে পান, এবং পরবর্তীতে তার নাম অনুসারে এটাকে নামকরণ করা হয়েছে এবং সেটা কি করা হয়েছে? গলজি বস্তু, ঠিক আছে। এখন আসলে গলজি বস্তু কোথা থেকে সৃষ্টি হয় এটাও আমাদের লাগবে।
গলজি বস্তু সৃষ্টি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে গলজি বস্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের সৃষ্টি হয় এবং এটাকে কি কি নামে অভিহিত করা হয়, এটা ম্যাট কোশ্চেন। গলজি বস্তুকে কি কি নামে অভিহিত করা হয়, এটা ম্যাট কোশ্চেন। কি কি? ডিকটায়োজোম, ইডিওজোম, আর এটা হচ্ছে কি লাইপোকন্ড্রিয়া। ঠিক আছে, তাহলে কি কি? ডিকটায়োজোম, ইডিওজোম, আর একটা হচ্ছে লাইপোকন্ড্রিয়া। গলজি বস্তুর আরেকটা নাম হচ্ছে ডিকটায়োজোম, ইডিওজোম আর লাইপোকন্ড্রিয়া। ঠিক আছে, এবং গলজি বস্তুতে দেখো ভিটামিন কে থাকে। এই যে এইটা তিনটা স্টার চিহ্ন দিয়ে রাখো। ঠিক আছে, যে কোশ্চেন হয় যে ভিটামিন কে পাওয়া যায় কোন কোষীয় অঙ্গাণুতে, কোন কোষীয় অঙ্গাণুতে, সেটা হচ্ছে ভিটামিন কে পাওয়া যাচ্ছে মানে তোমার গলজি বস্তুতে। গলজি বস্তু থেকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। আরও একটা দুইটা জিনিস লিখে রাখো, গলজি বস্তুকে তিনটা জিনিস বলা হয়। একটা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ, গলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। 2 নম্বরে আসতেছে কি, এটাকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়, প্যাকেজিং কেন্দ্র বলা হয়। এবং 3 নম্বরে এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। একটু লিখে রাখো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এটাকে কি বলা হচ্ছে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এরপরে আসতেছে গলজি বস্তুর গঠন। গলজি বস্তুর গঠনটা আমি শর্টকাটে একটু তোমাদের দেখাই দিচ্ছি, খেয়াল করো সবাই। মনে করো এটা হচ্ছে কোষ, কোষের এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এবং নিউক্লিয়াসের কাছে এরকম চ্যাপ্টা নলাকার কিছু অংশ থাকে, চ্যাপ্টা নলাকার কিছু অংশ থাকে। এই চ্যাপ্টা নলাকার এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে সিস্টার্নি। এগুলোকে আমরা কি বলতেছি? সিস্টার্নি। এখন আসো, এই যে নিউক্লিয়াসের দিকে যে ফেসটা থাকে তাকে আমরা বলি হচ্ছে সিস ফেস, আর সিস্টার্নিটাকে আমরা বলি হচ্ছে সিস সিস্টার্নি। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সিস সিস্টার্নি। আর কোষঝিল্লির দিকে যে সিস্টার্নি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স সিস্টার্নি। এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স সিস্টার্নি। আর মাঝখানের যে সিস্টার্নিগুলো রয়েছে এদেরকে আমরা বলবো হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। এগুলোকে আমরা বলবো হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। ওকে, এখন এই যে সিস্টার্নিগুলো এদের সাথে আবার ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে এরা পরস্পরের সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে ইন্টারসিস্টার্নাল বস্তু। এটা পরস্পরের সাথে কি দ্বারা যুক্ত থাকে? ইন্টারসিস্টার্নাল বস্তু দ্বারা যুক্ত থাকে। এছাড়াও এই যে কোষ মানে তোমার গলজি বস্তুর ধারে কাছে এরকম বড় বড় যে গহ্বরগুলো রয়েছে, বড় বড় গহ্বরগুলোকে আমরা বলবো হচ্ছে ভ্যাকুওল। আর ছোট ছোট যে গহ্বরগুলো রয়েছে, এখানে দেখো ছোট ছোট কিছু গহ্বর থাকে, হ্যাঁ, এদেরকে আমরা বলবো হচ্ছে ভেসিকল। এদেরকে আমরা বলবো হচ্ছে ভেসিকল। তাহলে আমরা বলতে পারি গলজি বস্তু কি কি দ্বারা গঠিত? একটা হচ্ছে সিস্টার্নি, ভ্যাকুওল আর ভেসিকল দ্বারা গঠিত। ঠিক আছে, এগুলো আমাদের মোটামুটি পড়লেই হবে। এগুলো যা দাগানো আছে সব এখানেই সব কিছু আছে, এটা পড়লেই মোটামুটি চলবে। এখন আসো যে গলজি বস্তুর কত ভাগ প্রোটিন থাকে? 60 ভাগ প্রোটিন থাকে গলজি বস্তুতে। আর ফসফোলিপিড থাকে কয় ভাগ? 80 ভাগ। এবং এখানে দেখো আবারও বলে দিচ্ছি, ভিটামিন কে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন কে থাকে হচ্ছে কোন অঙ্গাণুতে? সেটা হচ্ছে গলজি বস্তুতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো এদের উৎপত্তি হচ্ছে যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদের উৎপত্তি কোথা থেকে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এটা কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে কি ভ্যাকুওল। কাজটা তোমরা সুন্দর করে কোথা থেকে পড়বা? আমাদের যে পিডিএফটা রয়েছে এই পিডিএফ থেকে তোমরা কাজটা পড়ে ফেলতে পারবা।
ঠিক আছে, কোষ ঝিল্লির পরে দেখো সাইটোপ্লাজমের কাজও সুন্দর করে দেওয়া আছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এই যে গলজি বস্তু। গলজি বস্তুটা তোমরা এইভাবে মনে রাখতে পারবা, এ কোণ অপপ্রলাপ। ঠিক আছে, এটা সুন্দর করে এখান থেকে মুখস্থ করে ফেলবা। ওকে, এবার আসো লাইসোজোম। লাইসোজোমে কি বলতেছে, যে লাইসোজোমে হচ্ছে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুতে দেখো কোন এনজাইম থাকতেছে, হাইড্রোলাইটিক এনজাইম থাকতেছে। কোন এনজাইম থাকতেছে? হাইড্রোলাইটিক এনজাইম থাকতেছে। সেই অঙ্গাণুকে আমরা কি বলতেছি? লাইসোজোম। ঠিক আছে, এটা আবিষ্কার করেন এবং নামকরণ করেন কে? ক্রিশ্চিয়ান দাদুবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। ঠিক আছে, এবং এর উৎপত্তি হচ্ছে কোথা থেকে? এর উৎপত্তি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এবং কোথা থেকে প্যাকেজকৃত হচ্ছে? গলজি বস্তু থেকে প্যাকেজকৃত হচ্ছে। ঠিক আছে, এটা গলজি বস্তু থেকে প্যাকেজকৃত হচ্ছে। এখন আসো বিস্তৃতি। বিস্তৃতি এটা কোথায় সব থেকে বেশি দেখা যায়? শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে সব থেকে বেশি দেখা যায়। এটা একটু আমাদের পড়তে হবে। ঠিক আছে, এরপরে আসতেছে হচ্ছে আর কোথায় কোথায় থাকে? এটা হচ্ছে প্রায় সব ধরনের প্রাণীকোষ, বিশেষ করে কোথায়? বৃক্ক, তারপর হচ্ছে অন্ত্রের আবরণী কোষ, এইসব জায়গায় লাইসোজোম থাকে। তবে কোথায় থাকে না? আরবিসিতে কোনো মানে তোমার কি লাইসোজোম থাকে না। ঠিক আছে, আচ্ছা। আর এইটাকে যখন উদ্ভিদ কোষে যখন আবিষ্কার করা গেছে তখন সেটাকে বলা হচ্ছে অলিওজোম। অলিওজোম, এটা দুইটা স্টার চিহ্ন দিয়ে রাখো। এবং অলিওজোম কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। ঠিক আছে, এরপরে আসো যে মনে করো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের এটা হচ্ছে আবরণী। ওকে, এই আবরণীর ভিতরে মনে করো কি থাকবে? হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। এটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম। এখন এটা খেয়াল করো কি বলতেছে, এই আবরণী যদি ইনট্যাক্ট থাকে তাহলে হাইড্রোলাইটিক এনজাইম কিন্তু বাইরে বের হয়ে আসতে পারবে না। এবং এরা যদি বাইরে বের হয়ে আসে তাহলে আমাদের অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুকে এরা কি করে ফেলে? নষ্ট করে ফেলে। ঠিক আছে, তাহলে দেখো যে সকল কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ এই আবরণীকে সুরক্ষিত রাখে তাদেরকে আমরা বলি হচ্ছে স্ট্যাবিলাইজার। আর যে সকল রাসায়নিক পদার্থ এই যে আবরণীটাকে ছিদ্র করে ফেলে বা ধ্বংস করে ফেলে এবং এই ভেতর থেকে যে হাইড্রোলাইটিক এনজাইম বাইরে চলে আসে, সেই সকল রাসায়নিক পদার্থকে আমরা বলি হচ্ছে কি বলতো? ল্যাবিলাইজার। কি বলতেছি আমরা? এটাকে ল্যাবিলাইজার বলতেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে স্ট্যাবিলাইজার আর এই যে ল্যাবিলাইজার, এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো স্ট্যাবিলাইজার কি কি আছে? কোলেস্টেরল আর হচ্ছে কি? কর্টিজেন। আর যে ল্যাবিলাইজার রয়েছে, ল্যাবিলাইজার হচ্ছে কি? প্রোজেস্টেরন আর হচ্ছে কি? টেস্টোস্টেরন। এই দুইটা কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে। ওকে, এবার আসো কতটুকু কয়টা এনজাইম থাকে? 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে হচ্ছে কোথায়? লাইসোজোমে। ঠিক আছে, আর যদি তোমার মনে হয় তাহলে কয়েকটার নাম মুখস্থ করতে পারো, তবে দরকার নেই। এখন আসো লাইসোজোম শুধু এবং শুধুমাত্র কোন পরিবেশে কাজ করে? অম্লীয় পরিবেশে কাজ করে, কিন্তু এটা অন্য কোনো পরিবেশ অর্থাৎ নিউট্রাল পরিবেশে কিন্তু এটা কাজ করতে পারে না। এবং লাইসোজোম কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এখন আসো যদি অক্সিজেনের অভাব বা খাদ্যের অভাব দেখা যায় তাহলে তারা কি করে? তাহলে তারা এই যে মানে তোমার ল্যাবিলাইজারটা অ্যাক্টিভেট হয়ে যায়। ল্যাবিলাইজার অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে ভিতরে যে তোমার এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো বাইরে চলে আসে। বাইরে চলে এসে তোমার কি জীবাণু মানে তোমার যে অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোকে ভক্ষণ করে। এই যে অন্যান্য অঙ্গাণুগুলোকে ভক্ষণ করে ফেলতেছে এটাকে আমরা বলতেছি স্বগ্রাস বা অটোফ্যাগি। এবার আস্তে আস্তে যখন পুরো কোষটাকে সে নষ্ট করে ফেলবে তখন আমরা তাকে কি বলি? অটোলাইসিস। ঠিক আছে, আর এই যে তোমার কোষটা নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি বলা হচ্ছে? বিজ্ঞানী কেইথ আর পোর্টার সর্বপ্রথম মুরগির যে ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজমে তিনি সর্বপ্রথম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিনি দেখতে পান। এবং এটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? সাইটোপ্লাজমীয় ঝিল্লি বা নিউক্লিয় ঝিল্লি বা কোষ ঝিল্লি থেকে এদের উৎপত্তি হচ্ছে।
ঠিক আছে, এদের প্রকারভেদ এটা কয় রকমের রয়েছে? দুই রকমের, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটার কয়টা অংশ রয়েছে? তিনটা অংশ রয়েছে, সিস্টার্নি, ভেসিকল আর আছে টিবিউলস। এইখানে কিন্তু আলটিমেটলি কনফিউশনটা বাধে। ঠিক আছে, যে এরকম কোশ্চেন আসে যে যে গলজি বস্তুর কোনটি অংশ নয়, ঠিক আছে, তাহলে কি কি থাকবে? যে সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল আর হচ্ছে টিবিউলস। তাহলে অ্যান্সার কি হবে আমাকে একটু বলো, তোমরা যারা ক্লাস করতেছো আমাকে একটু বলো যে গলজি বস্তুর অংশ নয় কোনটি? গলজি বস্তুর অংশ নয় কোনটি? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল আর আছে টিবিউলস। আমাকে একটু কমেন্ট সেকশনে একটু জানাও। সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল আর টিবিউলস, এর ভিতরে এই চারটার ভিতরে কোনটা গলজি বস্তুর অংশ নয়? ওকে, তোমরা অ্যান্সার করতে লাগো। এরপর আসতেছে যে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রোটিন থাকে কত পার্সেন্ট? 60 থেকে 70%। লিপিড থাকে কত পার্সেন্ট? 30 থেকে 40%। কয় ধরনের এনজাইম পাওয়া যায়? 15 ধরনের এনজাইম পাওয়া যায়, এটুকু পড়লেই চলবে। এরপরে আসো কাজ। কাজ হচ্ছে কি, এইখানে দুইটা মাত্র কাজ খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম সেখান থেকে কি সংশ্লেষিত হয়? প্রোটিন সংশ্লেষিত হয়। আর মসৃণ যে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে সেখান থেকে কি মানে তোমার কি সংশ্লেষিত হচ্ছে? সেটা হচ্ছে হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড ইত্যাদি সংশ্লেষিত হয়। এই দুইটাই মেনলি আলটিমেটলি অবজেক্টিভ আসে। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। তো আলটিমেটলি এই অবজেক্টিভগুলো নেমনিক সহকারে পিডিএফে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকে আগে কাজগুলো একটু পড়ে ফেলবা। ঠিক আছে, কাজগুলো আগে একটু পড়ে ফেলবা। ঐশী স্বর্ণা অ্যান্সার দিয়েছে টিবিউলস। ধন্যবাদ ঐশী স্বর্ণা, তুমি টিবিউলস অ্যান্সার করেছো। ওকে, এরপরে আসতেছে এখানে এই যে দেখো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইখানে দেখো কাজের উপরে আলটিমেটলি এটা মানে তোমার এই অবজেক্টিভটা আসছিল, যেটা হচ্ছে প্রোটিন এবং এনজাইম সংশ্লেষ করে। আর এখানে দেখো ফ্যাট, গ্লাইকোজেন, হরমোন সংশ্লেষ করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দেখো, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। কেন? কারণ মাইটোকন্ড্রিয়াতে কি ঘটতেছে? ক্রেবস চক্র ঘটতেছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট করতেছে, তারপরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ফ্যাটি অ্যাসিড চক্র, এই সকল চক্রগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। এবং কোষের যত শক্তি দরকার হয় সব শক্তি কোথা থেকে উৎপন্ন হয় বলো তো? মাইটোকন্ড্রিয়া থেকে উৎপন্ন হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো বিজ্ঞানী কলিকার সর্বপ্রথম এদের উপস্থিতি লক্ষ্য করে, আর কার্ল বেন্ডা এটা এই মাইটোকন্ড্রিয়ার কি করেন? নামকরণ করেন। ঠিক আছে, আচ্ছা এবং কোষ আয়তনের কত ভাগ মাইটোকন্ড্রিয়া? কোষ আয়তনের 20 ভাগ হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। এটা একটু মুখস্থ করতে হবে। এরপরে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনটা? সংখ্যা। ঠিক আছে, সংখ্যাতে আমরা কি বলতেছি দেখো, যে গড়ে কতটুকু থাকে? 300 থেকে 400টি। ঠিক আছে, গড়ে কতটুকু থাকে? 300 থেকে 400টি। যকৃৎ কোষে 100 বা তারও বেশি থাকে, আর অ্যামিবাতে আরও বেশি থাকে। অ্যামিবাতে কি থাকে? আরও বেশি থাকে। তাহলে যদি বলা হয় যে কোথায় বা কোন প্রাণীতে মাইটোকন্ড্রিয়া সব থেকে বেশি থাকে, তাহলে অ্যান্সার কোনটা আসবে? অ্যামিবা। ওকে,
এরপর আসো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনটা আমি তোমাদের একটু ছবি এঁকে দেখাই দিচ্ছি, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। ঠিক আছে, একটা হচ্ছে বাইরের স্তর, বাইরের স্তরটা অত্যন্ত মসৃণ, কিন্তু ভেতরের স্তরটা বিভিন্নভাবে ভাঁজ হয়ে ভেতরের দিকে প্রবেশ করে। এই যে বিভিন্নভাবে ভাঁজ হয়ে ভেতরের দিকে প্রবেশ করে, এই যে অংশটা ভাঁজ হওয়া অংশটাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি। ভাঁজ হওয়া অংশটাকে আমরা কি বলি? ক্রিস্টি। এটা হচ্ছে বাইরের মেমব্রেন বা বহি মেমব্রেন। আর এটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃমেমব্রেন। ওকে, এখন আসো এই বহি মেমব্রেন আর অন্তঃমেমব্রেনের মাঝখানে রয়েছে কি? বহিঃপ্রকোষ্ঠ। আর ভেতরের দিকে যে প্রকোষ্ঠটা রয়েছে তাকে আমরা বলবো হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। ওকে, এখন আসো এই বাইরের দিকে যে স্তরটা রয়েছে অর্থাৎ বহিঃ স্তর, বহিঃ স্তরে একটা কি রয়েছে? ট্রান্সপোর্টার প্রোটিন রয়েছে। কি প্রোটিন? ট্রান্সপোর্টার প্রোটিন। এই ট্রান্সপোর্টার প্রোটিন দিয়ে বাইরে থেকে কোনো কিছু ভেতরে বা ভেতর থেকে কোনো কিছু বাইরে আসে। এবার আসো ভেতরের যে প্রকোষ্ঠটা আমরা দেখতে পাচ্ছি, ভেতরের প্রকোষ্ঠটা এখানে কিছু তরল পদার্থ থাকে, এখানে কিছু তরল পদার্থ থাকে। এই তরল পদার্থকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। এই তরল পদার্থকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, তরল পদার্থকে আমরা বলতেছি হচ্ছে ম্যাট্রিক্স। এবং এই যে ক্রিস্টি, এই যে ক্রিস্টি, এই ক্রিস্টির গায়ে কিছু এরকম সবৃন্তক কিছু উপাদান থাকে, এরকম সবৃন্তক কিছু উপাদান থাকে। এই সবৃন্তক এই উপাদানটাকে আমরা বলতেছি হচ্ছে সবৃন্তক কিছু উপাদান থাকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অক্সিজম। এই অক্সিজম কি করে? এই অক্সিজম একটু লিখে রাখো, এটা হচ্ছে এনজাইম নিঃসরণ করে বা এনজাইম ক্ষরণ করে। ঠিক আছে, এনজাইম ক্ষরণ করে। কারণ মাইটোকন্ড্রিয়ায় যে কোষ, যে সকল যে আমরা বললাম যে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তাহলে এত কিছুতে যে এত কিছু প্রক্রিয়া হচ্ছে, এই প্রক্রিয়ার জন্য কি এনজাইম দরকার না? এই এনজাইম কোথা থেকে খরিত হয়? এই এনজাইম খরিত হয় হচ্ছে অক্সিজম থেকে। ঠিক আছে, এছাড়াও পুরো ইসের গায়ে কিছু এরকম তোমার কিছু ডট ডট কিছু অংশ থাকে, এই যে তোমার অন্তঃপ্রাচীরে। এই অন্তঃপ্রাচীরে এই যে ডট ডট যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পন্ন হয়। এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের পাশে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের পাশে এরকম কিছু অংশ থাকে, একটা অংশ থাকে, এগুলোকে আমরা বলি হচ্ছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস। ঠিক আছে, এই এটিপি সিনথেসিস কি তৈরি করে? এই এটিপি সিনথেসিস কিন্তু এটিপি তৈরি করে, অর্থাৎ শক্তি তৈরি করে। তাহলে শক্তি তৈরি করে কে? এটিপি সিনথেসিস। এরপরে আসো কোষের ভিতরে। কোষের ভিতরে দেখো এরকম বৃত্তাকার এক ধরনের ডিএনএ পাওয়া যায়। কোষের ভিতরে কেমন, মানে সরি কোষের ভিতরে না, সরি ম্যাট্রিক্সের ভিতরে। ম্যাট্রিক্সের ভিতরে কি পাওয়া যাচ্ছে? বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়। ম্যাট্রিক্সের ভিতরে কি পাওয়া যাচ্ছে? বৃত্তাকার ডিএনএ। এছাড়াও ম্যাট্রিক্সের ভেতরে কিছু রাইবোজোম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, রাইবোজোম দেখতে পাওয়া যায়। কেমন রাইবোজোম? কেমন রাইবোজোম দেখতে পাওয়া যায়? 70S রাইবোজোম পাওয়া যায়। ঠিক আছে, কেমন রাইবোজোম পাওয়া যায়? 70S রাইবোজোম দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মাইটোকন্ড্রিয়ার গঠন। ঠিক আছে, আমি জানি তোমরা এটা পারো, তারপরেও আমি তোমাদের আরেকবার একটু দেখাই দিলাম। ঠিক আছে, এখানে আমি যা যা বলছি সব কিছু বই থেকেই বলছি। একবার তোমরা বইটা রিডিং দিবা, দেখবা যে আলটিমেটলি আর কোনো সমস্যা হচ্ছে না। এখন আসো মাইটোকন্ড্রিয়ার একটা শুষ্ক ওজনের কত পার্সেন্ট প্রোটিন থাকে? 65% প্রোটিন থাকে। গ্লিসারাইড আছে 29%, লেসিথিন হচ্ছে 4%, লেসিথিন আর সেপালিন, এবং 2% কি থাকে? কোলেস্টেরল থাকে।
ওকে, এখন আসো মাইটোকন্ড্রিয়াতে কয় প্রকার এনজাইম পাওয়া যায়? 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম পাওয়া যায়। এবং মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিন নামক এক ধরনের ফসফোলিপিড থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ সুপার একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং এর প্রত্যেকটা অবজেক্টিভ, প্রত্যেকটা পয়েন্টিভ অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। তবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসকে নিয়ন্ত্রণ করে, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা প্রায়ই পরীক্ষার সময় কিন্তু আসে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ অবশ্যই শক্তি উৎপাদন করে। এছাড়াও যে কাজটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে অ্যাপোপ্টোসিসকে নিয়ন্ত্রণ করে। অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, এরপরে আসো প্লাস্টিড। প্লাস্টিডে আমরা কি বলতেছি দেখো, যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের ভেতরে কিছু ডিম্বাকৃতির, ফিতাকৃতির বা তারকাকৃতির কিছু অঙ্গ পাওয়া যায় বা অঙ্গাণু পাওয়া যায়, তাদেরকে আমরা কি বলতেছি? প্লাস্টিড। এই প্লাস্টিড হচ্ছে কোষের ভিতরে যতগুলো অঙ্গ আছে তার ভিতরে কি সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে কি? প্লাস্টিড। এখন আসো কোথায় কোথায় প্লাস্টিড নাই, কোথায় কোথায়? আচ্ছা, প্লাস্টিড সর্বপ্রথম কে আবিষ্কার করেন? বিজ্ঞানী শিম্পার। বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম প্লাস্টিড আবিষ্কার করেন, এটা আমাদের একটু জানতে হবে। এছাড়াও ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে কি থাকে না? প্লাস্টিড থাকে না। এটা একটু অবজেক্টিভ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তো আমাদের জানতে হবে। তাহলে কোথায় কোথায় থাকে না? ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এখন আসো প্লাস্টিড কয় রকমের আছে? প্লাস্টিড হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে বর্ণযুক্ত, আরেকটা হচ্ছে কি? বর্ণবিহীন। বর্ণবিহীনটাকে আমরা কি বলতেছি? লিউকোপ্লাস্ট বলতেছি। বর্ণযুক্ত একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কেমন ধরনের? সবুজ ধরনের। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট কেমন ধরনের? সবুজ ধরনের। এখন আসো ক্রোমোপ্লাস্ট। দেখো ক্রোমোপ্লাস্ট, দেখো যদি লাল হয় তখন আমরা তাকে বলতেছি রোডোপ্লাস্ট, যদি বাদামি হয় তখন সেটাকে আমরা বলতেছি ফিওপ্লাস্ট, যদি হলুদ হয় সেটাকে আমরা বলতেছি জ্যান্থোপ্লাস্ট, যদি কমলা হয় তাহলে আমরা তাকে কি বলতেছি? ক্যারোটিনোপ্লাস্ট। এখন বর্ণহীন যে মানে তোমার প্লাস্টিড রয়েছে সেটাকে আমরা বলতেছি লিউকোপ্লাস্ট। এর কাজ কি? কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আমরা খাদ্য সঞ্চয়, কয় ধরনের খাদ্য সঞ্চয় হয়? 3 ধরনের খাদ্য সঞ্চয় হয়। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এখন আসো, যদি কার্বোহাইড্রেট অর্থাৎ শ্বেতসার সঞ্চয় করে তখন সেই গ্লুকোপ্লাস্টকে আমরা বলতেছি অ্যামাইলোপ্লাস্ট। যদি প্রোটিন সঞ্চয় হয় তখন আমরা তাকে কি বলতেছি? অ্যালুরোপ্লাস্ট। আর যদি স্নেহ পদার্থ সঞ্চয় করে তখন আমরা তাকে কি বলতেছি? ইলায়োপ্লাস্ট। এখন আসো ক্রোমোপ্লাস্ট যেটা রয়েছে, ক্রোমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের রঙিন তোমার অঙ্গ গঠন করতে সহায়তা করে, যেমন ফুল। ঠিক আছে, এই ক্রোমোপ্লাস্টের কারণে ফুল রঙিন হয় এবং পতঙ্গ কি হয়? আকৃষ্ট হয়ে পরাগণ সম্পন্ন করে, যার কারণে পরবর্তীতে ফুল, ফল, বীজ উৎপন্ন হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। ঠিক আছে, আচ্ছা এখন আসো, এখন দেখো এখানে সবকিছুই আমি যা যা বলেছি এখানে সবকিছুই আছে। এখন আমাদের বইতে এক্সট্রা কি রয়েছে? ক্লোরোপ্লাস্টের গঠন রয়েছে। আমাদের এই ক্লোরোপ্লাস্টের গঠনটা আমাদের পড়তে হবে। একটু খেয়াল করো, সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা কি বলতেছি বলো তো? ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট কি কি তোমার থাকবে? ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে, ক্যারোটিন থাকবে, আর কি থাকবে? জ্যান্থোফিল থাকবে। ঠিক আছে, আচ্ছা এইবার আসো, যে ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? কোষের রান্নাঘর বলা হয়। ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? কোষের রান্নাঘর বলা হয়, হ্যাঁ, বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। কারণ এখানে কি হয়? সালোক সংশ্লেষণ হয়, সালোক সংশ্লেষণ হয়ে কি তৈরি করে? খাদ্য তৈরি করে। ওকে, এবং এটাকে কি বলা হয়? শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। কি বলা হয় বলো? শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। ওকে, এখানে কতগুলো ক্লোরোপ্লাস্ট থাকে উচ্চ শ্রেণীর উদ্ভিদে? 10 থেকে কয়টা? 40টা। ঠিক আছে, এবং এই আকৃতি, আমি যখন মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম এই আকৃতি থেকে কোশ্চেন আসছিল এবং আমি পেরেছিলাম সৌভাগ্যক্রমে। ঠিক আছে, আচ্ছা তো দেখো পিয়াল আকৃতির যে ইয়াটা থাকবে, মানে তোমার ক্লোরোপ্লাস্ট রয়েছে, সেটা কোথায় থাকে? ক্লামাইডোমোনাসে থাকে। সর্পিল আকার ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? স্পাইরোগ্যারাতে থাকে। জালিকাকার ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? অরিওগোনিয়ামে থাকে। তারকাকার ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে জিগনেমাতে থাকে। ফিতা বা আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে কোথায়? ইউলোথ্রিক্সে। গোলাকার থাকে কোথায়? পাইথোপথেরা, পাইথোপোরাতে থাকে। ঠিক আছে, এবং ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায় কোথায়? শৈবালে দেখা যায়। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি আমাদের যা দেখানো আছে সেগুলো পড়লেই হবে। এখন আসো আমরা মানে তোমার ক্লোরোপ্লাস্টের গঠন পড়ব। ঠিক আছে, আমরা এখন ক্লোরোপ্লাস্টের গঠন পড়ব।
ক্লোরোপ্লাস্টের গঠনে দেখো কয়টা স্তর রয়েছে? দুইটা স্তর রয়েছে। তাহলে খেয়াল করো সবাই, দুইটা স্তর রয়েছে। একটা হচ্ছে বাইরের স্তর বা বহিঃঝিল্লি, আর এটা হচ্ছে অন্তঃঝিল্লি। ওকে, এখন দেখো এখানে কয়টা স্তর রয়েছে? দুইটা স্তর রয়েছে। এটা হচ্ছে বহিঃঝিল্লি আর একটা হচ্ছে কি অন্তঃঝিল্লি। তাহলে প্রকোষ্ঠ কোনটা? তাহলে দেখো এটা হচ্ছে আমরা কি বলবো, বহিঃপ্রকোষ্ঠ, আর এটাকে আমরা কি বলতেছি, অন্তঃপ্রকোষ্ঠ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ আর একটা হচ্ছে কি অন্তঃপ্রকোষ্ঠ। এখন এর ভিতরে যে তরল পদার্থ থাকে, এর ভিতরে যে তরল পদার্থ থাকে সেই তরল পদার্থকে আমরা বলবো হচ্ছে স্ট্রোমা। এই তরল পদার্থকে আমরা কি বলবো, স্ট্রোমা বলবো। তরল পদার্থকে আমরা বলবো হচ্ছে স্ট্রোমা। এখন এটি খেয়াল করো সবাই, এই স্ট্রোমার ভিতরে থলের মতো একটা অংশ থাকে। ওকে, এই থলের মতো এই যে অংশটা রয়েছে, এই থলের মতো এই অংশটাকে আমরা বলবো হচ্ছে থাইলাকয়েড। এটাকে আমরা বলবো হচ্ছে থাইলাকয়েড। এখন এই থাইলাকয়েড একটার উপরে একটা এরকম করে যুক্ত থাকে, একটার উপরে একটা এরকম করে যুক্ত থাকে। যুক্ত থেকে যে স্তূপ গঠন করে, যে স্তূপ যে গঠন করে, এই স্তূপটাকে আমরা বলি হচ্ছে গ্রানাম। এই স্তূপটাকে আমরা বলি হচ্ছে গ্রানাম। ওকে, এখন আসো, এই যে একটা গ্রানাম, এরকম অনেকগুলো গ্রানাম থাকে। ঠিক আছে, সম্ভবত 40 থেকে 60টা এরকম গ্রানাম থাকে, এবং এই গ্রানামগুলো পরস্পরের সাথে একটা নালী দ্বারা যুক্ত থাকে। এই নালীগুলোকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এটাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলতেছি, স্ট্রোমা ল্যামেলি। এছাড়াও এর ভিতরে কি থাকবে, বৃত্তাকার ডিএনএ থাকবে এবং রাইবোজোম থাকবে। কেমন রাইবোজোম থাকবে? 70S রাইবোজোম থাকবে। কেমন রাইবোজোম থাকবে? 70S রাইবোজোম। এখন এটি খেয়াল করো, আমরা এই থাইলাকয়েডকে যদি একটু আলাদাভাবে যদি আঁকাই, তাহলে দেখো এই যে একটা থাইলাকয়েড। ওকে, এইটা থাইলাকয়েড কিন্তু, হ্যাঁ,
ওইখানে ছোট করে আঁকাইছিলাম, এখানে বড় করে আঁকাচ্ছি। এই থাইলাকয়েডের যে প্রকোষ্ঠ রয়েছে, প্রকোষ্ঠের ভিতরে কি কি রয়েছে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপরে আসতেছে কি ক্যারোটিন, তারপরে থাকতেছে জ্যান্থোফিল, তারপরে আসতেছে লিপিড, তারপরে আসতেছে কি এনজাইম। এই 6টা জিনিস একত্রে থাকে। এই 6টা জিনিসকে একত্রে আমরা বলি হচ্ছে কোয়ান্টোজোম। এই 6টা জিনিসকে একত্রে আমরা কি বলি? কোয়ান্টোজোম। আর এই যে প্রাচীর, এই প্রাচীরের ভিতরে 4টা যে উপাদান থাকে। প্রাচীরে কয়টা উপাদান থাকে? 4টা। একটা হচ্ছে ক্লোরোফিল এ, একটা হচ্ছে ক্লোরোফিল বি, তারপরে আসতেছে কি ক্যারোটিন থাকে, আরেকটা থাকে হচ্ছে জ্যান্থোফিল। এই 4টাকে একত্রে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। এই 4টাকে একত্রে কি বলা হয়? ফটোসিনথেটিক ইউনিট। তো ধারণা করা হয়, বিজ্ঞানীরা বলেছে যে এই যে ফটোসিনথেটিক মানে যে তোমার থাইলাকয়েডের যে প্রাচীর রয়েছে, এই থাইলাকয়েডের প্রাচীরেই তোমার কি থাকতেছে? ফটোসিনথেটিক ইউনিট, এবং এখানেই কি হয়? সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়। ঠিক আছে, এখানেই সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়। এরপরে আসো, খেয়াল করো, তাহলে মোটামুটি এখানে আমাদের যা যা আছে আমরা পড়ে ফেলেছি। ওকে, এখন এটি খেয়াল করে সবাই, এই যে মাইটোকন্ড্রিয়া আর এই যে প্লাস্টিড, এদেরকে বলা হয় এন্ডোসিমবায়ন্ট। এদেরকে কি বলা হয়? এন্ডোসিমবায়ন্ট। এই তথ্যটা একটু মনে রাখবা। ঠিক আছে, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এরপরে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে পার্থক্যটা রয়েছে, পার্থক্যটা একবার রিডিং দিবা। ঠিক আছে, আর কাজ তো তোমরা মোটামুটি এই যে ক্লোরোপ্লাস্টের যে কাজ, সে কাজ আমাদের পিডিএফ থেকে একটু পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে আমরা আজকে আর বেশি দূর আগাবো না। ঠিক আছে, কারণ অলরেডি আমরা অনেক পড়ে ফেলছি। তো এইটুকু মোটামুটি তোমরা একটু পড়ে ফেলবা, আর আমরা নেক্সট ক্লাসে বাকি যেটুকু আছে আমরা বাকি সেটুকু শেষ করে ফেলবো। আরেকটা ব্যাপার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লাস্টের দিকে যে ট্রান্সলেশনটা রয়েছে, ঠিক আছে, যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন প্লাস ট্রান্সলেশনটা রয়েছে, এইখানে আসলে মেডিকেলের জন্য অত ডিটেলসে পড়া লাগে না। ঠিক আছে, সো এখানে হতাশ হওয়ার কিছু নাই। আমরা যতটুকু পড়েছি ততটুকু বাসায় একটু ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, আমরা পরের দিন বাকিটুকু শেষ করে দিব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।